প্রিয় দর্শক, সকলকে স্বাগত এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন আজকের পর্বে। আজ আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। ৮০ দশকের স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে রাজপথ থেকে যার রাজনীতির হাতেখড়ি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী সময়ে যিনি নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি হিসেবে। বিগত ১.৫ দশকে রাজনৈতিক লড়াই সংগ্রাম, অসংখ্যবার কারাবরণ এবং দলের চরম দুঃসময়ে অকুতোভয় মুখপাত্র হিসেবে তিনি রাজনৈতিক মহলে অনন্য এক অবস্থান তৈরি করেছেন। গত ১৫ বছরের দুঃসহ লড়াইয়ের অভিজ্ঞতা এবং ২৬-এর পরবর্তী জাতীয় নির্বাচনের পর বদলে যাওয়া পরিস্থিতির তারুণ্যের রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে আমরা তার সাথে কথা বলতে চাই। জনাব আসাদুজ্জামান রিপন, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। একেবারে আপনার শৈশব যে সময়টা, সেই সময়ের কথা দিয়ে শুরু করতে চাই। শুরুটা আসলে কেমন ছিল? আপনি একেবারে মেধাবী একজন ছাত্র থেকে রাজনৈতিক লড়াকু সৈনিক হিসেবে গড়ে উঠেছেন। কেমন ছিল আসলে যাত্রাটা? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আমার যে রাজনীতির হাতে খড়ি যেটা, সেটা ৮০-এর দশকে না, এটা বলা যেতে পারে ৬০-এর দশকের শেষ প্রান্তে। স্কুলে পড়ি, পরিবার যেহেতু রাজনীতি সংশ্লিষ্ট, তো আইয়ুব খানের জামানায় তখন এই স্কুলের একটা পাঠ্য বই ছিল দেশ ও কৃষ্টি। তো ওই দেশ ও কৃষ্টি বইটিতে মূলত বাংলাদেশের অর্থাৎ দিদেন পূর্ব পাকিস্তানের বাংলাভাষীদের আশা আকাঙ্ক্ষার বিষয়টা প্রতিফলন ছিল না। ওই ঐতিহ্য সংস্কৃতি প্রতিফলিত হয়নি দেশ ও কৃষ্টিতে, ওই বইটিতে। অথচ ওই বইটি কম্পালসারি ছিল, ইন্ট্রোডিউস করলো, ক্লাস 9 থেকে পড়াবে। তো আমরা যদিও তখন 9ম শ্রেণীর ছাত্র নই, কিন্তু আমাদের বড় ভাইয়েরা, রাজনীতির বড় ভাইয়েরা, তারা দেশকৃষ্টি বাতিল করো বলে একটা আন্দোলন চললো। তো দেশকৃষ্টি বইটি বাতিল করার আন্দোলন। তা আমরা যখন স্কুলে পড়ে বড় ভাইয়ের স্কুলে আসতেন, ক্যাম্পেইন করতেন, ক্লাসরুম থেকে বের করে নিয়ে আসতেন আমাদেরকে, আমরাও স্বতঃস্ফূর্ত হয়ে বেরোতাম। তারপরে সেই হাফ প্যান্ট পরার যুগে আমরা বড় ভাইদের সাথে স্লোগানে সামিল হতাম। এভাবেই বলা যায় হাতে খড়ি অনেকটা, মিছিলে অংশগ্রহণ সেই থেকে। তারপরে মুক্তিযুদ্ধ, তারপরে স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে না ঘটার কারণে তখন আবারও আমরা সোচ্চার হই, সক্রিয় রাজনীতিতে যুক্ত হই। তখন আমি বামপন্থার ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়ি। আমার পরিবারে বামপন্থা রাজনীতির সাথেই তাদের সংশ্লেষ ছিল। বলা যেতে পারে অনেকটা পারিবারিক প্রভাবও এটার জন্য দায়ী, হোয়াট এভার। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে বিষয়টা হচ্ছে কি, আপনার মানুষের আকাঙ্ক্ষা যতবার পূরণ না হবে বা যতদিন পূরণ না হবে, ততবার মানুষ বিক্ষুব্ধ হবে, প্রতিবাদী হবে, রাজপথে নেমে আসবে। তরুণ এবং যুব সম্প্রদায় যে বাংলাদেশের স্বপ্ন দেখে, আমি একজন ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিক হিসেবে আমি সেই স্বপ্নটাই লালন করি, কারণ আমার সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। আপনার যে ছোটবেলার কথাটা বলছিলেন যে আপনার পরিবার অনেকটা বামপন্থী মতাদর্শ লালন করতেন, সেটা আপনার পরিবারের রাজনৈতিক চর্চা ছিল, আপনি যেটা বলেছেন। কিন্তু আপনি যখন রাজনীতিতে আসলেন, আপনার পরিবার সমর্থন করেছে কেমন? হ্যাঁ, নিশ্চয়ই করেছে। পরিবারের সমর্থন ছাড়া তো আমি তো ভিন্ন ট্র্যাকে আসিনি। তবে এটা ঠিক যে আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে এই রাজনীতির ঝুঁকি, অনিরাপত্তা এগুলো তো থাকে। এগুলোর কারণে স্বাভাবিকভাবেই পরিবার থেকে তো একটা রাজনীতির সক্রিয়ভাবে অংশগ্রহণ করার ব্যাপার, তাদের তো একটা নেতিবাচকতা ছিল, তাই না? কিন্তু আসলে ওই যে ভাগ্যলিপি আমি অনেক বেশিভাবে বিশ্বাস করি। সেটা হচ্ছে যে আপনার জীবনের পথরেখা আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নির্দেশ করে রেখেছেন, ইট ইজ বেসিক্যালি ইটস এ ম্যাপ। ইটস লাইক আপনার একটা সিডি, এখন তো সিডি বলে না, কি বলে, হোয়াট এভার। আপনার জীবনটা কিভাবে চলবে এটা একেবারে আল্লাহ রাব্বুল আলামিন এটা ফিক্স করে দিয়েছেন। কিভাবে সমাপ্ত হবে সেটাও ফিক্স করা আছে। ইউ ক্যানট চেঞ্জ ইট। এটা হচ্ছে বাস্তবতা। আপনি এখন যেটা
আল্লাহর কথা বলছেন বা ধর্মের বিষয়টা টানছেন, কিন্তু বাম রাজনীতি তো আসলে এটা একেবারেই অমূলক। আমি বামপন্থা বলতে বোঝাচ্ছি যে বেসিক্যালি মানে সোশ্যালিস্ট নট কমিউনিস্ট। আচ্ছা 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 ইটস এ সোশ্যালিস্ট। যেমন আপনার নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, তিনি নিজেকে কি পরিচয় দিয়েছেন? উনি বলেছেন আই এম এ মুসলিম। ইয়েস, দ্যাট ইজ হিজ ফান্ডামেন্টাল আইডেন্টিটি, যে হি ইজ এ মুসলিম লাইক মি। আই এম এ মুসলিম। উনি বলেছেন যে আই এম এ সোশ্যালিস্ট। উনি চিন্তা ভাবনায় সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি বলেছেন হি ইজ এ সোশ্যালিস্ট। তারপরে তিনি বলেছেন যে হি ইজ এ ডেমোক্র্যাট, তিনি গণতন্ত্রী। তো মানে এই যে বামপন্থার কথাটা আমি এইভাবে খুব সহজভাবে ব্যাখ্যাটা দিই, যে ডানপন্থার লোকেরা যে প্রতিক্রিয়াশীলতার মধ্য দিয়ে চলেন, ঠিক তার উল্টোটাই চলতেন বামপন্থার লোকেরা। অর্থাৎ সমাজটা তারা মানে বদলাতে চাইতেন, বিধি ব্যবস্থাটা বদলাতে চাইতেন। এই যে আমাদের ছেলেরা নতুন বন্দোবস্তের দুটো শব্দ বলতো না, অনেক বেশি উচ্চারণ করতো, নতুন বন্দোবস্ত। এই নতুন বন্দোবস্ত তো দরকার। এই নতুন ব্যবস্থাটা হচ্ছে 80-র দশকের এক ধরনের মানে আপনার দাবি থাকবে নতুন বন্দোবস্ত। 90-তে পরিবর্তিত প্রেক্ষাপটে আরেক ধরনের নতুন বন্দোবস্ত। বর্তমান সময়ের দাবি হচ্ছে আরেক ধরনের নতুন বন্দোবস্ত। এই যে নতুন বন্দোবস্তের ভাবনাটা, এটি হচ্ছে বামপন্থার লোকেরা, মানে আমি যেভাবে বুঝতাম বাম রাজনীতিটাকে, তারা ঠিক সেভাবেই ভাবতেন। এটার সাথে তো ধর্মের কোনো মানে ইয়ে নাই, মানে সংঘর্ষ নাই। আমি ব্যক্তিগতভাবে আমি খুবই একজন প্র্যাকটিসিং মুসলিম। আচ্ছা, আপনি এখন যেটা বললেন যে যেহেতু বললেন যে এখনকার এই পরিবর্তনের যে কথাটা আসছে তো তরুণদের মুখ থেকে, আবার 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম একজন সেনানী আপনি ছিলেন, তো ওই সময় আপনি 80-র দশকের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, আবার এইবার যে গণ অভ্যুত্থানটা হলো 24-এর, সেটাও আপনি সচক্ষে দেখেছেন, অংশগ্রহণ করেছেন। এই যে দুইটা প্রজন্মের যে লড়াই, মেলাবেন কিভাবে আসলে? এটা প্রজন্মান্তরে এইভাবেই চলবে, মেলানোর কোনো ব্যাপার নাই। এখানে একটা সবচেয়ে বড় ভুল যেটা আমাদের ছেলেরা করেছে, বা এদের পেছনের লোকেরা যেটা করেছে এইবারে, সেটা হচ্ছে তারা মুক্তিযুদ্ধ এবং 24-কে, 71 এবং 24-কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে। এটা একেবারেই ভুল। মুক্তিযুদ্ধ হচ্ছে আমার অহংকার, বাংলাদেশ আমার অহংকার। বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে বলেই আমি এত বড় একটা রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যান হয়েছি, খুব ক্লিয়ার। তো আমি আমার এই মুক্তিযুদ্ধকে অহংকার করবো না? আমি তো একটা দীর্ঘ লড়াই সংগ্রাম, এত প্রাণের বিনিময়ে আমরা একটা দেশ পেলাম বা একটা দেশ অর্জন করলাম, তো সেটার সাথে 24-এর মানে হবে কেন, মুখোমুখি অবস্থাটা হবে কেন? 71-এর স্বপ্নটা বাস্তবায়ন হয়নি বলেই তো 24। 71-এর স্বপ্নটা বাস্তবায়ন হয়নি বলেই তো 75 সালে 7ই নভেম্বর। 71 সালের স্বপ্নের বাস্তবায়ন হয়নি বলেই তো 90-এর যে গণঅভ্যুত্থান, এবং পরবর্তীতে 24। এই যে 34 বছর পর আবার একটা অভ্যুত্থান হলো। আবার এখনও যদি জন আকাঙ্ক্ষার যদি মানে পূরণ না হয়, মানুষ যদি বোঝে যে না আমার আকাঙ্ক্ষা পূরণ হয়নি, রাষ্ট্রটা গণতান্ত্রিক হয়নি, রাষ্ট্রের চরিত্রটা মানে অগণতান্ত্রিক থেকে যাচ্ছে, নিপীড়ন থাকছে বা ফ্রিডম অফ স্পিচ থাকছে না, তাই না, ইকোনমিক আপনার ডিসপ্যারিটি যদি থাকে, অর্থনৈতিক অসাম্য বা বৈষম্য যদি থাকে, তাহলে মানুষ আবারও প্রতিবাদ করবে। সুতরাং এটা কোনো স্ট্যাটিক বিষয় না। তো এটাকে কখনই মুক্তিযুদ্ধের সাথে 24 মেলানো ঠিক না, 90 মেলানো ঠিক না। মুক্তিযুদ্ধ একটা মহান প্যারামিটার, ওটা একটা অন্য জিনিস। আপনি যেমনটা বললেন যে 71-এ যেটা অর্জন, যেটা আমরা পাইনি আসলে, সেটা 24 বা বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে পাচ্ছি। আরো খোলামেলা বলি, 71টা কেন হলো? 71টা হলো যে আপনি পাকিস্তানি ফ্রেমওয়ার্কের মধ্যে ইউ কুড নট এক্সপ্রেস ইউর ইন্টেনশন, আপনি আপনার মত প্রকাশ করতে পারতেন না। এটাই সবচেয়ে আপনার পাকিস্তান রাষ্ট্রটা গণতান্ত্রিক চরিত্র গ্রহণ করেনি কখনো। ওটা একটা আপনার রিপ্রেসিভ স্টেট ছিল, তাই না? বিরোধী মতকে দমন করত, কালা কানুনের মধ্য দিয়ে বিরোধী মতের লোকদেরকে জেলখানে পুরে রাখত, এবং নির্বাচিত হলে আপনার হাতে জনগণ আপনাকে নির্বাচিত করছে, আপনার হাতে তারা ক্ষমতা হ্যান্ডওভার করতো না, এবং করলেও আপনার সরকারকে আমরা দেখে, যেমন 54-এ 54 সালে, তখন তো আমার জন্মই হয়নি, বাট আমি ইতিহাস পড়ে বলি, সেটাতে 54-এ
আপনার যখন এই নির্বাচিত সরকার আসলো, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে প্রথম আপনার একটা সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচনে যারা পাকিস্তান সৃষ্টির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অর্থাৎ মুসলিম লীগ, তাদের একেবারে ভূমিধস পরাজয় ঘটলো। কিন্তু যারা ক্ষমতায় আসলেন, জনগণ যাদেরকে নির্বাচিত করেছে, তাদেরকে দীর্ঘ সময় মেনে নিতে পারেনি তৎকালীন শাসক গোষ্ঠী মেনে নিতে পারেনি। আবার যদি ৭১-এর কথাই যদি ধরি, ৭০-এর নির্বাচনের কথা যদি বলি, সেখানকার নির্বাচিত প্রতিনিধির কাছে পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা ক্ষমতা হ্যান্ডওভার করেনি। তো ফলে এটা তো গণতান্ত্রিক চরিত্র না সেটা, এবং আপনার সেটার কারণেই তো মুক্তিযুদ্ধ হলো। তাহলে যদি যেই কারণে মুক্তিযুদ্ধ হলো, ওই ফ্রিডম অফ এক্সপ্রেশন আপনি বন্ধ করবেন, ভিন্ন মতকে আপনি সাপ্রেস করবেন, আপনি ভিন্ন মতের লোকগুলোকে সে পাকিস্তানি স্টাইলে আপনি জেলখানায় পুরবেন, কাউকে কথা বলতে দিবেন না, রাজনৈতিক দল গড়তে দিবেন না, তো তাহলে কি হবে? মানুষ তো প্রতিবাদ করবে। তো সেটাই তো হয়েছে। তো আপনি সোজা কথা আপনি একদলীয় শাসন ব্যবস্থা করবেন, এটা তো আপনার মুক্তিযুদ্ধের চেতনা না। ৭৫ সালে আপনি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, আপনি সংবিধানে ম্যান্ডেট নিলেন না। আপনি সংবিধান বলতে আমরা খুব পছন্দ করি, কিন্তু বাংলাদেশের সংবিধানে তো লেখা ছিল যে আপনি আপনার রাইট আছে অ্যাসেম্বল করা, সমবেত হওয়ার, প্রতিবাদ করার, সংগঠন করার। আপনি একদল বানায় বসলেন, আপনি প্রেসিডেন্ট নির্বাচন করলেন না, আপনি বললেন যেন শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট নির্বাচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে। এইরকম তো এটা তো আপনার মন পছন্দ সংবিধান, এটাই তো হয়েছিল, তাই না? তো এটার জন্য কি হলো? এটার জন্য ৭৫ সালের 7 নভেম্বর সিপাহী জনতা রাজপথে নেমে আসলো, তার একটা পরিবর্তন করলেন, এবং সেই পরিবর্তন থেকে আবার একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটলো। তারপর বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতির ধারা সূচিত হলো, তাই না? এটা কন্টিনিউ করছিল। আবার দেখা গেলো যে এটা আবার ডিসকন্টিনিউ হয়ে গেল। আবার ২০ সালে ২৪শে মার্চে এরশাদ আবার মার্শালও জারি করলো, আবার ডিসকন্টিনিউ। এইভাবে ২৪ পর্যন্ত এইভাবে পালাক্রমে যতবার, আমি তো একটা কথা বললাম, যতবার আপনার আকাঙ্ক্ষায় আঘাত আসবে, যতবার আপনার মুখ বন্ধ করে দিতে চাইবে, যতবার আপনার অধিকারকে অস্বীকার করা হবে, এবং যতক্ষণ রাষ্ট্র গণতান্ত্রিক চরিত্রে ফিরবে না অথবা চরিত্র হারাবে, তখন মানুষ আবারও প্রতিবাদ করবে। তার ফর্ম আলাদা হবে, কখনো জুলাই হবে, কখনো নভেম্বর হবে। যেমন একবার ৭ নভেম্বর হলো, এবার জুলাই হলো, তারপরে আপনার এর ৯০-তে ডিসেম্বর হলো, তাই না? আকাঙ্ক্ষা থেকে আবারও হতে পারে। বিভিন্ন মাসেই বিভিন্ন সালে নতুন নতুন রূপে আসবে, এটা অনিবার্য। আমি একটু স্পষ্ট করে যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যেটা বলছিলেন যে ৭১ এবং ২৪কে মুখোমুখি করার যে বিষয়টা, কোনোটাকে মুখোমুখি করা যাবে না, প্রত্যেকটা চরিত্র আলাদা। হ্যাঁ, আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, যে আপনি বলছেন যে মুখোমুখি করার কথা বলা হচ্ছে, কিন্তু আমরা সাধারণত যেটা দেখে আসছি গত ৫ই আগস্টের পর থেকে, মুখোমুখি করা হচ্ছে, এই সমালোচনা যতটা হচ্ছে, কিন্তু মুখোমুখি করা নিয়ে স্পষ্ট করে যে বক্তব্য, সেটা কিন্তু ততটা আলোচনায় আসছে না। বরং শুধু মুখোমুখি করছে কেউ, এই সমালোচনাটাই হচ্ছে। আসলে কি মুখোমুখি কেউ করছে কিনা? না, করছে তো বটে। না করলে আপনার এই যে আমি যদি এভাবে যদি বলি, আপনার মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন উঠবে কেন? মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন উঠবে কেন? যারা প্রশ্ন তুলেছেন, এটা তো একটা অসৎ উদ্দেশ্য। সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ৭১-কে আন্ডারমাইন করা। ইউ ক্যানট আন্ডারমাইন দ্যাট, বিকজ আপনার ভিত্তিটা ওই জায়গায়, আপনার জমিনটা ওইখানে, আপনার রাজনৈতিক জমিনটা হচ্ছে ৭১ সালে বাংলাদেশ সৃষ্টি হয়েছে স্ট্রেইট। এটাকে আপনি পৃথিবীতে আপনার বাবা মায়ের থেকে আপনি ভূমিষ্ঠ হয়েছেন। রিয়েলিটি হচ্ছে ইউ ক্যানট ডিনাই ইউর প্যারেন্টস। আপনি ৭১-কে যারা অস্বীকার করবে, এটা আমি ঠিক আওয়ামী লীগের মতন ওই চেতনাজীবীদের মতন বলতে চাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে আমার ফান্ডামেন্টাল জিনিসটাকে, যেমন আমি অ্যাজ এ মুসলিম, আমি আমার মুসলমান সত্তাকে তো আমি কখনই কম্প্রোমাইজ করি না, প্রশ্নই ওঠে না। আমি কখনোই লা ইলাহা ইল্লাল্লাহর এই স্পিরিট থেকে আমি নিজেকে কম্প্রোমাইজ করি না, নট অ্যাট অল। কোনো স্কোপই নেই। আমার যে বিশ্বাসের যে জায়গাটা, সেখানে নিয়ে অন্য কোনো ন্যারেটিভ তো আসতে পারবে না। আমি বিশ্বাস করি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শেষ নবী। এটা হচ্ছে আমার বিশ্বাসের জায়গা। আমি মনে করি পবিত্র কোরআন হচ্ছে ঐশী গ্রন্থ। আমি মনে করি এরপরে আর কোনো কিতাব আসবে না। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে তরুণরা কি বিভ্রান্ত হচ্ছে কিনা, এরকম কিছু বলতে? বিভ্রান্ত তো কেউ তো বটেই। বিভ্রান্ত না হলে
তারা তাদের এই অর্জনের সাথে আরেকজনের অর্জনকে কেন মানে তারা মানে ইয়ে করতে চাইবে, মানে বিতর্কের মধ্যে নিয়ে যেতে চাইবে। আপনি একটা সময় ছাত্র দলের সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন, দল পরিচালনা করেছেন। অনন্য একটা উচ্চতায় ছিল সেই সময়টা ছাত্র দল, ছাত্র সংগঠন। এখনকার যে ছাত্র রাজনীতি সামগ্রিকভাবে, সেটা কি সেই আদর্শের জায়গায় আছে মনে হয়? দেখুন, এটা একটা আপনার মানে আমি আপনাকে বলি, ছাত্র রাজনীতি বলে কিছু না, ছাত্র আন্দোলন থাকে। আচ্ছা। তো এখন 69-এর যে পার্সপেক্টিভ, গণঅভ্যুত্থান যারা সূচনা করেছেন আমাদের পূর্বপুরুষেরা, আমাদের অগ্রজেরা, তো ঠিক একইভাবে তো আপনি ওই সিচুয়েশনটা আমার বেলায় প্রযোজ্য না। সময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার দায়িত্বটা, আমার সময় কি ছিল, একটা সামরিক শাসন ছিল। আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট লেট 80s-এ 87 আমি ছাত্র দলের প্রেসিডেন্ট হলাম, তখন আমি তার আগেই মানে ছাত্র দলে আমি বিভিন্ন সময় 3বার ভাইস প্রেসিডেন্টও ছিলাম। তা আমরা একটা সামরিক শাসনের মধ্য দিয়ে তখন আমাদের ছাত্র সংগঠনটাকে আমরা বিকশিত করছি। তা আমাদের প্রধান দায়িত্ব ছিল একটা সামরিক শাসন অবসান ঘটানো এবং একটা ডেমোক্রেটিক পলিটি এস্টাবলিশ করা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এইটাই ছিল তখন আমাদের স্বপ্ন। এখন যারা ছাত্র আন্দোলন মানে এখন যারা স্টুডেন্ট পলিটিক্স বলি, এখন তো নামটা যে স্টুডেন্ট পলিটিক্স হয়ে গেছে, বা এই কারণে বিভিন্ন ছাত্র সংগঠন, তারা তো এখন, আমি যদি কারেন্টলি যদি বলি 2026 সালের যদি আমি মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে যদি বলি, দেশে তো এখন একটা গণতান্ত্রিক সরকার, একটা নির্বাচিত সরকার। এখন তো ইউ ক্যানট বিহেভ লাইক আপনার মানে 1987, 1982, 83, 4-এর মতো তো আপনার বিহেভ করার প্রয়োজন নাই। প্রেক্ষিতটাই তো তা না। এখন আপনি ভিন্ন ফরম্যাটে আপনি মানে কথা বলবেন। যেমন আমার এই বয়সে, আমি ছাত্র রাজনীতি করি না, বাট আমি একসময় ঢাকার মেয়র নির্বাচন করার ব্যাপার আমার আগ্রহ ছিল, এবং আমার পার্টির নেত্রী বেগম খালেদা জিয়া তিনি 2015 সালে তিনি আমাকে ঢাকার মেয়র নির্বাচনে আমাকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন। এবং নির্বাচন কমিশনের যে ব্যালট পেপার যেটা আছে, সেখানে আমার নামে প্রতীক বরাদ্দও ছিল। আমি তখন ওই যে আপনি মুখপাত্র বললেন, আমি দলের মুখপাত্র ছিলাম। ওই সময়টিতে আমি কিন্তু দল থেকেও মনোনীত, এবং আমি নির্বাচন কমিশন আমার মেয়র হিসেবে আমার মার্কা বরাদ্দ করল, মার্কাটা ছিল কমলা লেবু। এটা কত সালে? 2015 সালে। আচ্ছা। ভেরি ইন্টারেস্টিং। এবং দেখেন আরও ইন্টারেস্টিং কি, পার্টির যেহেতু আমি মুখপাত্র, সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করছেন, মির্জা আব্বাস তিনি আবার ফর্মালি তিনি মনোনীত, তার মার্কা ছিল মগ। আচ্ছা। ইটস লাইক মগ, এরকম একটা মগ। আমার মার্কা ছিল কমলা লেবু, কিন্তু আমি ছিলাম অল্টারনেটিভ ক্যান্ডিডেট। কারণ তখন রাজনৈতিকভাবে শেখ হাসিনার সরকারের সময় আমাদের মানে মির্জা আব্বাস ইলেকশন না করার একটা আশঙ্কা ছিল। তিনি হয়তো ইলেকশন নাও করতে পারেন। আলটিমেটলি তিনি ইলেকশনে ক্যাম্পেইন করতে পারেন না, তার স্ত্রী ক্যাম্পেইন করতেন অন বিহাফ অফ হিম, মানে পুরো নির্বাচনের সময়টাতে। তো পার্টি ওই আশঙ্কা থেকে পার্টি অল্টারনেটিভ ক্যান্ডিডেট হিসেবে দে পুট মি, তারা আমাকে রাখলো যে আমি প্রার্থী থাকলাম। অর্থাৎ এনিওয়ে যদি মির্জা আব্বাস যদি ইলেকশন করতে না পারে, মানে ইলেকট্রাল এক্সারসাইজগুলো তিনি করতে না পারেন, তাহলে আমি ফর্মালি পার্টি অ্যানাউন্স করবে আমাকে, আমি কাজ করব। ওই সময় আমাদের তিনজন প্রার্থিতা, মানে ম্যাডামকে তখন আপনার খেয়াল আছে 3 মাস পার্টি অফিসে তাকে অবরুদ্ধ করে রেখেছিল 14 সালে নির্বাচনের ওই পরপর। তখন এর পরপরই মানে শেখ হাসিনার সরকার আপনার স্থানীয় সরকার নির্বাচন দিল, ঢাকার মেয়র ইলেকশন দিয়ে দিল। তো মির্জা আব্বাস হি ওয়াজ অ্যাসপিরেন্ট, আমি অ্যাসপিরেন্ট ছিলাম। আর আমাদের মহানগর রাজনীতি করতেন মিস্টার আব্দুল সালাম, তিনি একসময় ঢাকার কমিশনারও ছিলেন। তো তিনিও প্রার্থী হলেন। তো ম্যাডাম আব্দুল সালামকে ডেকে তাকে উইথড্র করতে বলেন, তিনি উইথড্র করলেন। আমাকেও ডাকলেন। তো আমি তো ধরে নিলাম যে আমাকে বোধ হয় ম্যাডাম উইথড্র করার জন্য হয়তো ডেকেছেন। কারণ তার আগের দিন ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভিসি এমাজউদ্দিন স্যার, উনি ম্যাডাম সাথে দেখা করলেন। ম্যাডাম তখন মানে আটক অবস্থায় ছিলেন, মানে কনফাইন্ড ছিলেন পার্টি অফিসে। উনি বের হওয়ার পর উনি নির্বাচনের মানে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মির্জা আব্বাসের সম্পর্কে একটা আভাস দিলেন। তার 2 দিন পরে যখন ম্যাডাম মুক্তি পেয়ে যখন বাসায় গেলেন এবং আমাকে যখন ডাকলেন, তা আমি ধরে নিলাম যে ম্যাডাম বোধহয় আমাকেও উইথড্র, মানে আব্দুল সালামকে যেমন উইথড্র শুনলাম যে আজকে আব্দুল সালামকে ডেকেছেন, এবং লেটার অন আব্দুল সালাম উইথড্র করেছেন তার প্রার্থিতা।
এরপর আমাকে খবর দেওয়া হলো সো দ্যাট আমি যাতে তাকে মিট করি। তা আমি মনে করলাম যে আমাকে বোধ হয় উইথড্র করার জন্য ডেকেছেন। তা আমি যথারীতি একটা মানে উইথড্রল লেটার লিখে নিয়ে গেছি সো দ্যাট মানে তার ম্যাডামের কাছে জমা দেবো, ম্যাডাম তার পার্টির অফিসের স্টাফ কাউকে দিয়ে তিনি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবেন মানে আমার প্রত্যাহারপত্রটা। তো অনেকক্ষণ আলাপচারিতার পরে দেখি ম্যাডাম এই প্রসঙ্গ তুলছেন না। তারপর আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি বোধ হয়, যেহেতু আমি পার্টির মুখপাত্র ছিলাম, আমার ধারণা ছিল ম্যাডাম হয়তো আমাকে সরাসরি বলতে বিব্রত বোধ করছেন। আচ্ছা, তা আমি তখন বললাম যে ম্যাডাম আপনি বোধ হয় আমাকে নির্বাচনে মনোনয়নের ব্যাপারে আমি তো দাঁড়িয়েছি, আপনি তখন অবরুদ্ধ ছিলেন এখানে, আমি আপনাকে জিজ্ঞেস করার স্কোপ পাইনি, তো আপনি জানেন তো আমি নির্বাচন করতে আগ্রহী ঢাকার মেয়রে। এটা জঞ্জাল হয়ে গেছে এই ঢাকা সিটি, সোজা কথা, এটা বসবাসযোগ্য না। পৃথিবীর মধ্যে সবচেয়ে ধীরগতির শহর এটা, এটা শব্দ দূষণের মাত্রা এটা 50 গুণ অন্য দেশের তুলনায়। প্রায় আপনারা দেখেন যে এটা মানে কি বলে মানে পরিবেশগতভাবে এটা মানে একেবারে নিকৃষ্ট। তো এটাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করতে স্বপ্ন থাকতে হবে। যেমন আমাদের নেতা তারেক রহমান বলছে না, আই হ্যাভ এ প্ল্যান। সিমিলারলি আই হ্যাড এ ভিশন, আই হ্যাভ এ ভিশন। ওই সময় আপনারও প্ল্যান ছিল? এখনো আছে। আচ্ছা, হোয়াই নট স্টিল। তা আমি তখন আমাকে ম্যাডাম বললেন কি যে না, আমি তো তোমাকে প্রত্যাহার করার জন্য ডাকিনি। আমি খুবই সারপ্রাইজড যে আপন আমাকে প্রত্যাহার করার জন্য ডাকেন না। তো বলে তুমি নির্বাচন করবে, তোমাকে বিকল্প প্রার্থী, যেটাকে উনি ইংরেজিতে বললেন স্ট্যান্ড বাই ক্যান্ডিডেট হিসেবে তোমাকে আমি রেখেছি। আচ্ছা, এনেও যদি আব্বাস ইলেকশন করতে না পারে বা তাকে করতে না দেওয়া হয়, পরিবেশ যদি তার প্রতিকূলে চলে যায়, তাহলে উইল অ্যানাউন্স ইওর নেম। তো আমার জন্য বিব্রত ব্যাপারটা কোনটা হলো, তখন আমি পার্টির মুখপাত্র। তো সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করছেন যে আপনাদের বেসিক্যালি আপনাদের প্রার্থীকে। আমি কিন্তু নিজে প্রার্থী, আমার নামও ব্যালট পেপারে এসে গেছে, বাছাইতে আমি টিকলাম, প্রতীক বরাদ্দ হলো মেয়র হিসেবে। আমি বললাম যে আমাকে বলতে হলো, কারণ যেহেতু পার্টি ডিসিশন, আমি বললাম আমাদের প্রার্থী হচ্ছেন মির্জা আব্বাস। তখন ঘোষণা দিয়েছেন আপনি? মানে আমি নিজে আমাকে বলতে হলো, কারণ আমি তো পার্টির মুখপাত্র, আমাকে সাংবাদিকদের কাছে ক্লিয়ার করতে হবে। তো একটা দলে তো দুজন প্রার্থী থাকতে পারে না। ডেসপাইট দ্যাট মানে ভোটের সময় দেখা গেল অনেক মানুষ যেভাবে ভুল করে হোক আর যে কোনো, আপনি তারা আমাকে ভোট যেমনটা বলছিলেন যে 2015 সালে আপনি দলের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। সেই সময় কিন্তু বিএনপির প্রায় 16 মাস, আমি একটানা 16 মাস দায়িত্ব ওই সময়টাতে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা তারাও হয়তো দলের নেপথ্যে কাজ করেছে তারা। কিন্তু আপনি যেহেতু মিডিয়ার মুখোমুখি বারবার হতে হয়েছে আপনাকে মুখপাত্র হিসেবে, আপনি দায়িত্ব পাওয়ার পরে আপনার মানসিক চাপটা আসলে না, আমি ইনফ্যাক্ট এটা ভেরি ইন্টারেস্টিং। ম্যাডাম আমাকে অফিসিয়ালি নমিনেট যখন করলেন, তারও আগে তারেক রহমান, তখন উনি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, যখন দলীয় কর্মকাণ্ড যখন আমাদের অলমোস্ট বন্ধ, আমাদের দপ্তরের দায়িত্বে যে নেতা ছিলেন রুহুল কবির রিজভী, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তো তখন বিলেত থেকেই উনি আমাকে মুখপাত্র হিসেবে তিনি আমাকে হি নমিনেটেড মি অ্যাজ স্পোক্স পারসন অফ দ্য পার্টি। এবং আমার নামে তখন তো বিবৃতি দেওয়ারও কোনো সুযোগ না, কারণ পার্টির যিনি বিবৃতি দেবেন তিনিও তো গ্রেফতার, তাই না? তো ফলে অ্যাট দ্যাট টাইম পার্টির তরফে আমার নামে বিবৃতি যেত, অর্থাৎ আই ওয়াজ নমিনেটেড বাই দি দেন সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান অ্যাজ স্পোক্স পারসন অফ দ্য পার্টি। তো ফলে ম্যাডাম যখন আমাকে, আমি কোনো চাপ বোধ করি না এই কারণে, কারণ কঠিন সময় তো আমার নামে বিবৃতি যাচ্ছিল ইন্টারন্যাশনাল ফোরামে। নিজের জন্য ঝুঁকি কেমন ছিল? ইন্টারন্যাশনাল ফোরামে। তো যখন ম্যাডাম আমাকে যখন বললেন, তখন আমি একটু হেসে বললাম যে ম্যাডাম আমি তো অলরেডি মানে মুখপাত্রের দায়িত্ব পালন করছিলাম। বলে কীরকম? তখন আমি বললাম যে তারেক রহমান সাহেব তো আমাকে, উনি পার্টির সংকটকালে তিনি তো এই আমাকে দিয়ে অপারেট করাচ্ছিলেন। তো ঝুঁকি তো থাকবেই, ঝুঁকি ছিল, ঝুঁকি থাকবে, আর আমি ঝুঁকি নেওয়া মানুষ। আমি গতকালকেই একটা ভেরি ইন্টারেস্টিং, গতকালকে আমি আমার ল্যাপটপে একটা ডকুমেন্ট আমি পেলাম আদালতে। আমাদের তো অনেক মামলা ছিল, অনেক মামলার চার্জশিট হচ্ছিল। তো একটা চার্জশিট হয়ে গেল, তারপরে চার্জশিটের পর চার্জ ফ্রেম হয়, শুনানির পর চার্জ ফ্রেম হয়, অভিযোগ গঠন বলে যেটাকে, অর্থাৎ এরপরে আপনি ট্রায়ালে চলে যাবেন। তো যখন ট্রায়ালের অবস্থায় যাচ্ছি তখন চার্জ ফ্রেম হবে, ওই যে একটা চার্জ ফ্রেম হিয়ারিংয়ে আমি গেলাম। তো প্রথা হচ্ছে জজ সাহেব আসামিদের নাম উচ্চারণ করেন এবং আসামিরা স্বাভাবিকভাবে বলেন যে উনি নট গিলটি, উনি দোষী না। তো আমি চিন্তা করলাম যে আমি নির্দোষ, দুটো শব্দ
আমি দুটো শব্দ উচ্চারণ করব না। আমি কেন নির্দোষ আমি বলবো, আমি আমার কথাগুলো বলবো যে কেন আমি নির্দোষ। আই উইল এক্সপ্লেইন। এবং আমি একটা লিখিত ভার্সন রেডি করলাম। আমি জানি আমাকে এটা আদালত পড়তে দেবে না, মানে বলতে দেবে না এত কথা, কারণ সবটাই তো সরকারের বিরুদ্ধে যাচ্ছে। আমি আমার লিখেছি, এটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট। আই কেপ্ট এ হিস্টোরিক্যাল ডকুমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ জুডিশিয়ারি। আমি আদালত ইতিহাসে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক দলিল রেখে দিয়ে আসছি। এনি অফ ইউ, সাংবাদিকের এবং যে কোনো নাগরিক চাইলে এইটা, ওই যে আপনি সাহসের কথা বললেন না, কালকে আমি যখন পড়লাম দেখলাম যে সত্যি সত্যি তো আমি শুধু সাহস না, আমি একটা দুঃসাহসের পরিচয় দিয়েছি। আমার অনেক কিছু হতে পারতো। আমি আমার লিখিত স্টেটমেন্ট, ওই যে মানে আদালতে কোর্ট ফি জমা দিয়ে আমি 16 পৃষ্ঠার একটা মানে স্টেটমেন্ট দিয়েছি কেন আমি নির্দোষ। কেন আমি নির্দোষ এই কথাটা বলতে আমি 16 পৃষ্ঠা লিখেছি। আদালতের পারমিশন নিয়ে আমি বললাম যে আমি নির্দোষ কি দোষী এই বেলায় আমি কিছু বলতে চাই। তা আদালত আমাকে পারমিশন দিল। আমি কয়েক পাতা বলার পরে আদালত নেচারালি বিরক্ত আমাকে থামাই দিল। সেখানে আই স্পোক এগেনস্ট মানে দি দেন সিটিং চিফ জাস্টিস। তাদের মানে ছাত্রলীগ থেকে ছাত্রলীগের সাবেক নেতাদেরকে প্রধান বিচারপতির আসনে বসানো হয়েছে। ওটা আমার লিখিত স্টেটমেন্ট। ওই যে সাহসের কথা বললেন না, আমি সেখানে লিখেছি। আদালত অবমাননার নামে তো আমার 6 মাস জেল দিতে পারতো, আরও বেশি দিতে পারতো। আই ওয়াজ রেডি ফর দ্যাট। কিন্তু আমি জানি যে ওটা আমাকে দিলে, আমি সেই বার্তাটা আমি মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করেছি যে ওটা দিলে আমি প্রকাশ্যে আদালতে বলতাম যে আপনি ছাত্রলীগ মানে তৎকালীন ছাত্রলীগের মানে চিফ জাস্টিস, আই এম টকিং অ্যাবাউট ওবায়দুল হাসান ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তারপরে জাস্টিস এনায়েতুর রহিম ওই বাকশাল ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো এই কত তো সত্য। তো জুডিশিয়ারি যে বিচার বিভাগের শীর্ষ জায়গায় যখন আপনি ছাত্রলীগের নেতাদেরকে বসাই দেবেন, তখন আর বিচার পাওয়া যাবে নাকি? তখন আসাদুজ্জামান রিপন ন্যায় বিচার পাবে? এটা আমি ভাববো কী করে? আমার নেত্রী যেখানে ন্যায় বিচার পাচ্ছেন না, বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাচ্ছেন না, আমার নেতা তারেক রহমান যেখানে ন্যায় বিচার পাচ্ছেন না, তার স্ত্রী হওয়ার অপরাধে জুবাইদুর রহমানের বিরুদ্ধে পর্যন্ত মামলা চলতেছে, তার শাশুড়ির বিরুদ্ধে মামলা চলতেছে। তো এইটা যখন সিনারি, তো আমি কথাগুলো তো আমি আমার ওই যে মানে লিখিত স্টেটমেন্টের মধ্যে আমি লিখলাম এবং বললাম। এবং এটাও বললাম যে প্রধানমন্ত্রীর পুত্র ওয়াজেদ জয়, সজীব ওয়াজেদ জয়, উনি একটা মামলা করেছেন, উনি একজন সিটিজেন, উনি মামলা করতেই পারেন। যে কোনো নাগরিক রাষ্ট্রের কাছে বিচার প্রার্থনা করতে পারেন, এতে তো কোনো দোষের ব্যাপার না। কিন্তু ওনাকে দেখলাম যে সিডিং বিচারক প্রোটোকল দিয়ে ওনাকে রিসিভ করতে আসছে, ওনারা রিসিভ করতেছে। কি মানে জঘন্য এবং মানে কি জুডিশিয়ারি কি করুণ বাজে অবস্থা। এটা নিয়ে পত্রিকায় নিউজ আসছে, ছবিও ছাপা হয়েছে। আমি সেই ঘটনা আমি কেন নির্দোষ এবং কেন আমি এই ধরনের আদালতে ন্যায় বিচার পাবো না সে কথা উল্লেখ করছে। এখন এইটার পরিণতিতে আমার কি হতে পারে? শেখ হাসিনা যদি কোনো কারণে যদি আর কয়েক মাস থেকে যেত, তাহলে আমার যতগুলো মামলা ছিল কমপক্ষে আমার 36 বছর জেল হইতো। আপনি এ যাবৎকালে জেল খেটেছেন কতবার? বহুবার, অসংখ্যবার। ওটাকে আমি একটা রুটিন ম্যাটারের মধ্যে রাখি। স্বাভাবিক মনে হয়েছে। আচ্ছা, রাজনীতি করলে মামলা হবে, জেলে যাব, থাকবে। সাহসের কোনো ঘাটতি ছিল না। এবং সেখানে বলছি ন্যায় এবং সত্যুচ্চারণের বেলায় গ্রেপ্তার, কারাবরণ, মামলা তো দূরে কথা, দিবেন মৃত্যুকে আমি ভয় পাই না, সেটা আমি লিখেছিলাম। কিন্তু আপনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে বিগত আওয়ামী সময়ে, মামলা হয়েছে, কারাবরণ করেছেন বলছেন, আরও নানা রকম পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। তো এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলোর কারণে আপনার ব্যক্তিগত রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন আসছে কিনা? না, আমি খুবই সন্তুষ্ট। আমি মনে করি যে আমি আমার সময়কালে আমি সঠিক কাজটি পালন করেছি। আই পারফর্ম দ্য রাইট জব। মানে মানুষ যখন নিজের কাজের প্রতি সন্তুষ্ট থাকে, তখন তো তার কোনো গ্লানিবোধ থাকে না, তার মধ্যে কোনো রিগ্রেট থাকে না, তাই না? আমি মনে করি আমি আমার সময়টাকে চমৎকারভাবে কাজে লাগিয়েছি। যখন যেই সাহসী উচ্চারণ করা দরকার সেটা করেছি, মিছিলে যাওয়ার দরকার মিছিল করেছি, বক্তব্য রাখা দরকার বক্তব্য করেছি, দেশে এবং বিদেশে, বোথ ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। আপনি দেশ বিদেশে কথা বলেছেন, অর্থাৎ কূটনৈতিকভাবে আপনি কথা বলেছেন এবং কূটনৈতিক বা মার্জিত ভাষায় আসলে আপনি সবসময় কথা বলেন, এখন যেমনটা বলছেন।
কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি দেখা যায় যে একেবারে আক্রমণাত্মক ভাষায় অধিকাংশ সময় রাজনীতিবিদরা কথা বলে থাকেন। সেই জায়গায় আপনার যে ভদ্রচিত রাজনৈতিক যে বয়ান বা ভাষাগুলো আপনার, তো এটা আসলে কতটা কার্যকর বাংলাদেশের রাজনীতির জন্য? না, কার্যকর বা অকার্যকরের কথা আমি বলবো না। আমার বক্তব্য হচ্ছে যে এটাই হওয়া উচিত। এটিও যেমন আমি একটু আগে সিটি কর্পোরেশন নিয়ে বললাম না, এখন ঢাকা সিটি কর্পোরেশনে বলে ঢাকাটাকে দেখেন, মানে ভেরি ইন্টারেস্টিং, আই এম গেটিং অ্যান অপরচুনিটি টু সে অ্যাবাউট ইট। সেটা হচ্ছে যে ঢাকা সিটি মানে বাংলাদেশ, নিউ ইয়র্ক সিটি, এটা আমাদের অনেকে আমরা হয়তো জানি, বাট গুগল সার্চ করলে দেখা যাবে বাংলা প্রায় 75% নিউ ইয়র্ক সিটিটা গোটা বাংলাদেশের আয়তন যা, তার 75% হচ্ছে শুধু নিউ ইয়র্ক সিটির আয়তন। অর্থাৎ বাংলাদেশ মানে নিউ ইয়র্ক সিটি থেকে বাংলাদেশের আয়তনের সংখ্যাটা হচ্ছে জাস্ট 1.2। মানে যদি নিউ ইয়র্ক সিটি যদি 1 হয়, আমার আয়তনটা হচ্ছে 1.2। এইটুক ডিফারেন্স, মাত্র 20% বড় হচ্ছে টোটাল বাংলাদেশ। সেই নিউ ইয়র্ক সিটি চলে, ম্যানেজ হয় একজন মেয়র দিয়ে, লাইক জোহরান মামদানি, লাইক আপনার রুডলফ জুলিয়ানি, একসময় খুব নাম করা মেয়র ছিলেন তিনি। একসময় প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হতেছেন, একটা ব্যক্তিগত স্ক্যান্ডালের কারণে পরে উনি প্রেসিডেন্সিয়াল রেস থেকে সরে যান। বাট হি ওয়াজ মানে মেয়র হিসেবে মানে দুর্দান্ত নাম করা একটা মেয়র ছিলেন নিউ ইয়র্কের মতো, যে নিউ ইয়র্কের সারা পৃথিবীর দেশগুলো জাতিসংঘে রিপ্রেজেন্ট করে। এই ধরনের একটা সিটিতে, পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি, মানে বাংলাদেশের প্রায় 75%-এর আয়তনের সমান নিউ ইয়র্ক সিটি। মানে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে সেখানে একজন মেয়র, ভেরি ইন্টারেস্টিং। সো মেনি আপনার মিউনিসিপ্যাল হসপিটালস, ওরা আমাদের মতো সিটি কর্পোরেশন বলে না, মিউনিসিপ্যাল হসপিটাল বলে। সো মেনি মিউনিসিপ্যাল হসপিটালস, কিসের আপনার এই যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই 2-3টা মিলাইলে যত বড় প্রতিষ্ঠানে, তার চেয়ে বড় বড় হাসপাতাল ওই আপনার নিউ ইয়র্ক সিটিতে সিটি কর্পোরেশন অর্থাৎ নিউ ইয়র্ক সিটি ম্যানেজ করে, সিটি অথরিটি ম্যানেজ করে। আমার মেয়ে, ও ডাক্তার, ও এখন বিদেশে আছে। আমার মেয়ে ওই নিউ ইয়র্ক সিটির ওয়ান অফ দ্য মিউনিসিপ্যাল হসপিটালে আমার মেয়ে ওই হাসপাতালে জন্মগ্রহণ করেছে। ইট ইজ ভাস্ট। আচ্ছা, হুমায়ুন আহমেদ যে হাসপাতালে চিকিৎসা নিলেন, দ্যাট ওয়াজ ম্যানেজড বাই দ্য নিউ ইয়র্ক সিটি, ওই মেয়ররা চালায়। তো অসংখ্য বড় বড় হাসপাতাল ওখানকার মেয়রদের প্রশাসন চালাচ্ছে। ওখানে নিউ ইয়র্ক এনওয়াইপিডি বলে, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বলে, পুলিশ ডিপার্টমেন্ট, সিটি পুলিশটা নিউ ইয়র্ক মেয়রের আন্ডারে, শিক্ষা ডিপার্টমেন্ট সিটির আন্ডারে। আর এইখানে ঢাকা সিটিতে কিছু স্কুল আছে সিটি কর্পোরেশনের, সুইপারদের ছেলে মেয়েরও পড়তে যায় না। এটা এত বড় বেহাল দশা। অথচ আপনি প্রতি মাসে এই মাস্টারদের পেছনে স্কুলের নানান টাকা ব্যয় করছেন না। আপনার এখানেও হাসপাতাল আছে, নোবডি গোজ দেয়ার। বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্ট। ইউ ডোন্ট সি দ্যাট। আপনি শুধু আছেন মার্কেট বানাইবার তালে। ডু নিড আপনার এত মার্কেট দরকার ঢাকা সিটিতে? দ্যাট ইজ মাই ভিশন। আমি বলতে চাই ঢাকা সিটি আর মার্কেট বানানোর দরকার নাই। ইট ইজ নট দ্য জব অফ দ্য মেয়র। এখন তো ক্ষমতায় বিএনপি, এখন তো আপনাদের হাতে আসলে অনেক কিছু করার ক্ষমতা আছে। আমি যেটা বলতে চাই, আমার নতুন দাবি আমি খুব তাড়াতাড়ি তুলবো, আগে বলে ফেললাম আপনার এখানে, আমি নতুন দাবি তুলবো। সেটা হচ্ছে ওয়ান সিটি, ওয়ান ঢাকা, ওয়ান মেয়র। ও যে এখন উত্তর দক্ষিণ বানাইছে না হাসিনা, নো, কেন উত্তর দক্ষিণ? আমার ঢাকা, এটা আমার ঐতিহ্যের জায়গা, এটা আমার গৌরবের জায়গা। আমি ঢাকার মানুষ। আমি তো বিভক্ত দেখতে চাই না। আমার নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই ঢাকার বিভক্তি করার কারণে তিনি কিন্তু হরতাল ডেকেছিলেন, বিএনপি হরতাল ডেকেছিল। এবং ম্যাডাম বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে ঢাকাকে আবার রিইউনিফাইড করবেন, উনি রিইউনিফিকেশনের কথা বলেছিলেন, পুনর্একত্রীকরণ করবেন। তো মাই ডিমান্ড উইল বি, আমার দাবি হবে, আপনার এখানে বললাম বাট আমি খুব অচিরেই ফর্মালি বলবো, সেটা হচ্ছে ওয়ান ঢাকা, এক ঢাকা, এক নগর, এক মেয়র। এক জোহরান মামদানি যদি পুরো এত বড় বাংলাদেশের প্রায় 75% এলাকা নিয়ে যদি উনি একজন মেয়র যদি এত কিছু চালাইতে পারে, ডু ইউ নিড টু মেয়র্স? আপনার দরকার আছে? ইউ ডোন্ট নিড। অনেক ব্যয়, কারণ দুইটা সিটি কর্পোরেশন দুই ভাগে ভাগ হওয়ার কারণে রাষ্ট্রের ব্যয় কোটি কোটি টাকা ফালতু ব্যয় বাড়ছে। নাগরিকরা কী লাভ পাইছে? নাগরিকরা কী লাভ পাইছে? অনেক বেশি মশা পাইছে।
এখন তো সিটি কর্পোরেশন নির্বাচনও আলোচনায় আসছে সামনে। Right, এই জায়গা থেকে এগুলো হচ্ছে- আপনি মেয়র পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিনা? নিশ্চয়ই, হোয়াই নট, আমি নিশ্চয়ই, কারণ আমি তো আমার নেত্রী বেগম খালেদা জিয়া তো আমাকে 2015 সালে আমাকে বিকল্প প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করে গেছেন। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী আই হ্যাড এ সিম্বল, আমার নাম তো ব্যালট পেপারও ছিল। তো সুতরাং আমি তো স্বপ্ন দেখি, আই হ্যাভ এ ভিশন। আমি আপনাকে হয়তো আমি আপনার মতো যুবক নই, কিন্তু আমি তো স্বপ্নটা তরুণদের, যুবকরা যে স্বপ্ন দেখে তাদের নিজেদের দেশ নিয়ে, তাদের রাজনীতি নিয়ে, তাদের রাষ্ট্র নিয়ে, এমনকি ঢাকা নগরকে নিয়ে আমাদের তরুণদের একটা স্বপ্ন আছে না? সেরকম স্বপ্ন তো আমি দেখি। আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে বার্নি স্যান্ডার্স বলে একজন বিরাট বড় রাজনীতিক আছেন, সিনেটর বার্নি স্যান্ডার্স। উনি বয়সের ভালো একটা কুঁজো হয়ে গেছেন, স্টিল হিজ এ সিনেটর। বাট মার্কিন যুক্তরাষ্ট্রের যুবকরা, তরুণরা তাকে ভীষণ ভীষণ পছন্দ করে। তা আমি চিন্তা করলাম, আচ্ছা এই বৃদ্ধ লোকটাকে যুবকরা কেন তো পছন্দ করে? তার কারণটা হচ্ছে ওই বৃদ্ধ লোকটি যুবকদের কথা বলে, ওই বৃদ্ধ লোকটি তরুণদের কথা বলে। তরুণরা, যুবকরা যুক্তরাষ্ট্র নিয়ে যেরকম স্বপ্ন দেখে, যেরকম যুক্তরাষ্ট্র দেখতে চায়, তরুণরা, যুবকরা, ওই বার্নি স্যান্ডার্স ওই রকম যুক্তরাষ্ট্র দেখতে চান। আমি ষাটোর্ধ্ব একজন প্রবীণ নাগরিক বটে, আমার তরুণ সম্প্রদায়, আমার যুবকরা তাদের নিজেদের দেশ, রাষ্ট্র, সমাজ, রাজনীতি, তাই না, সুশাসন, জবাবদিহিতা, তাই না, বাংলাদেশ রাষ্ট্রের সমৃদ্ধি, সব কিছু মিলে, এমনকি ঢাকা সিটি, রাজধানী, দেশের রাজধানীতে নিয়ে যেরকম স্বপ্ন দেখে, ওরকম স্বপ্নটা আমিও লালন করি। আপনি তো বলছেন যে ঢাকায় যে 2টা সিটি কর্পোরেশন আছে, একটা করার প্ল্যান আপনার আছে এবং এটা নিয়ে দাবি মানে করবেন। এটা আমি, yes, এটা আপনার দাবি আছে, হ্যাঁ। কিন্তু এখন তো আসলে 2টা সিটি যেহেতু আছে, নির্বাচন 2টা সিটিতেই হবে। কেন? আপনি তাহলে কোন না, সিটিতে? কেন? এখন এই মুহূর্তে যা আছে যদি হয়। আমি তো এটা বিএনপির আগের তো প্রতিশ্রুতি হচ্ছে যে বিএনপি, মানে ম্যাডাম যেটা বলেছিলেন রাজনৈতিক দল হিসেবে, যে বিএনপি ক্ষমতায় গেলে এক ঢাকা করবে। একটা করবে। তারপরেও যদি নির্বাচন বিভক্তভাবে হয়, আপনি কোনটাতে বেছে নেবেন? সেটা আমি তো আগে, ইনফ্যাক্ট আমি তো রেস করব, দাবি তুলব এক ঢাকা করার জন্য। আচ্ছা, যেহেতু আমি এক ঢাকা করার পক্ষপাতী, আমি একটা ঢাকা দেখতে চাই, ঢাকা বাংলাদেশের রাজধানী। আপনি দেখেন এইবারও, প্রতিবারই তো এইখানে আমার প্রধানমন্ত্রী, তিনি এইখানে তো মানে নামাজ আদায় করলেন ঈদগাহ, এখানে দেশের উচ্চ আদালতটা, সুপ্রিম কোর্ট বলেন এইখানে, সচিবালয়টা এখানে, প্রধানমন্ত্রী অফিসও করেন এখানে, জাতীয় প্রেস ক্লাবটা এখানে, জাতীয় মসজিদটাও এখানে, তাই না? তো মানে সভ্যতা বলেন, হেরিটেজ বলেন, সব তো এইখানে। তো আমার কথা হচ্ছে এটাকে বিভক্ত কেন করব? নিউ ইয়র্কটাকে তো উত্তর দক্ষিণ করে নাই। ওদের কি প্রাচুর্যের অভাব আছে? শেখ হাসিনা গোয়ার্তুমি করে বলছিলেন যে আমি এটাকে 2 ভাগ করে ফেলবো। সাদিক হোসেন খোকা অ্যাট দ্যাট টাইম ঢাকার মেয়র যিনি ছিলেন, মানে লাস্ট, মানে আনডিভাইডেড ঢাকার মেয়র যিনি ছিলেন, মরহুম সাদিক হোসেন খোকা ভাই, আমি তাকে খুবই শ্রদ্ধা করি। খোকা ভাই হাইকোর্টে একটা মামলা করেছিলেন এই বিভক্তির প্রতিবাদে। তারপরে শেখ হাসিনা যখন দেখলেন যে আদালতে মামলা হেরে যেতে পারেন, তড়িঘড়ি করে ওনাকে বিদায় দেওয়ার জন্য, কথা অনেকে জানে না, ভুলে গেছে, তড়িঘড়ি করে শেখ হাসিনা সংসদে একটা বিল তুলল, ঢাকাকে বিভক্ত করার বিল। উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন নামে 2টা কর্পোরেশন হবে, এই মর্মে বিল তুলে ঢাকাকে বিভক্ত করলেন, অর্থাৎ সাদেক হোসেন খোকাকে বিদায় দেওয়ার রাস্তাটা পরিষ্কার করলেন। তো বিএনপি হ্যাড এ প্লেস, বিএনপির প্রতিশ্রুতি ছিল রাজনৈতিক দল হিসেবে যে তারা ক্ষমতায় গেলে এক ঢাকা করবে। এতে করে লাভ হবে কি, আপনার সেবাতে আপনি ডিসেন্ট্রালাইজ করতে পারবেন। নিউ ইয়র্কে এত সেবা দিচ্ছে না মানুষ? দিচ্ছে তো। ওখানে হাসপাতাল চলে, স্কুল চলে, মানে সিটি পুলিশ চলে, সবই তো চলে। একজন মেয়রই তো করে। আপনার অসংখ্য আপনার কাউন্সিলর আছেন, আপনি ডিসেন্ট্রালাইজ করেন, গণতন্ত্র তাই। মেয়র হাতে সব ক্ষমতা থাকবে কেন? রেসপেক্টিভ ওয়ার্ডে কাউন্সিলররা, তারা মেয়রের যে দায়িত্ব কর্তব্য তারা সেটা পালন করবেন। কাউন্সিলর ওভারঅল, আমি যেটা মনে করি, দ্যাট উইল বি সিটি গভর্নমেন্ট, সিটি পার্লামেন্ট। এই যে 100 জনের মতো আপনার কাউন্সিলর আছে, সিটি কর্পোরেশনের মেয়র এই 100 জন কাউন্সিলরকে নিয়ে লাইক পার্লামেন্টের মতো তিনি অধিবেশন ডাকতে পারেন, বসতে পারেন, সিটি উন্নতি নিয়ে কথা বলতে পারেন, কোথায় কী করা দরকার জবাবদিহিতা তো এইভাবে নিশ্চিত হবে। এক একটা ওয়ার্ডের তরফ থেকে কাউন্সিলর বলতে পারেন যে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার এখানে রাস্তা ভাঙ্গা, আমার এখানে বাতি জ্বলে না, এই সমস্যা, এই বলতে পারেন। তো কালেকটিভ অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য
ডিসেন্ট্রালাইজেশন এবং সবাইকে আপনার কগনিজেন্সে নেওয়া, একসাথে নিয়ে আপনার যদি নগর পরিচালনা এটা এখন বিএনপি চাইলেই অবশ্যই সম্ভব। আমি সম্ভব। একটু যদি বিএনপির কথা বলি, এখন প্রায় 26-এ নির্বাচনটা হয়ে গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই যে 1.5 মাস পার হলো, এই 1.5 মাসে বিএনপির সামগ্রিক কর্মকাণ্ডকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ফ্যান্টাস্টিক। পার্টিকুলারলি আমি যদি বলি, আমি সবসময় একটা কথা বলতে পছন্দ করতাম, ইংরেজিতে বলতাম, বাংলাও বলতাম, দুটোই, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল, জনগণের ক্ষমতায়ন। জনগণের ক্ষমতায়ন কখন হয়? সরকারটা যখন জনগণের হয়, সরকারের প্রধানমন্ত্রী যখন জনগণের প্রধানমন্ত্রী হয়ে ওঠে, তখন পিপলের এম্পাওয়ারমেন্ট হয়। আমি যেটা দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আসলে জনগণের প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন। আপনি কি গত 55 বছরের ইতিহাসে বাংলাদেশে কোনো হেড অফ দ্য গভর্নমেন্টকে, উইথ ডিউ রেসপেক্ট টু অল ইলেক্টেড প্রাইম মিনিস্টার্স, আমি ইলেক্টেড আমি নন ইলেক্টেড একতরফা ডামি প্রাইম মিনিস্টারের কথা বলছি না, ঠিক আছে, তিনি কিন্তু ব্যতিক্রম না অ্যাজ হেড অফ দ্য গভর্নমেন্ট? আপনি দেখেন, যদি চিন্তা করেন, গত কয়েকদিনের যে তার যে কার্যক্রম, 9টা 1 মিনিটে অফিসে যাওয়া, ঈদের ছুটির পরও 11 ঘন্টা অফিস করা, বিকজ উনি তো একটা উনি উত্তর দিকের সূত্র উনি কী পেয়েছেন? একটা মেজড কান্ট্রি, একটা জঞ্জালে ভরপুর একটা দেশ পেয়েছেন। প্রশাসন জঞ্জাল, সব কিছুর মধ্যে জঞ্জালে ভরপুর, অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, বিচার ব্যবস্থা ভালনারেবল, সোসাইটিতে দস্যু দুর্বৃত্ততে অনেক ভরা, চাঁদাবাজ ভরা, নাকি? ঠিক তো এটা নাকি? এখন মূল কথা হচ্ছে সাংবাদিকতার নামে তেলবাজে ভরা, দেখছি, এগুলো তো আমরা দেখছি। সবকিছুকে তার ঢেলে সাজাতে হবে এখন। এক্স্যাক্টলি, সব কিছু তাকে একেবারে, সোজা কথা, ওই ইনুসেফ একটা কথা বলতেন, উনি কি বলতেন যেন, উনি ওই যে উনি যেটা আমরা বলি রিফর্ম করা না, রিফর্ম অন্য, যেমন আপনি আপনার ডিস্কটা ক্লিন আপ করবেন, তখন আপনি কেন আপনি এটাকে আবার আপনি ডিস্কটাকে ফরম্যাট করেন, আবার নতুন করে করেন না, আমি কম্পিউটারে হিসেবে ডিভাইসের ক্ষেত্রে বলি, এটাকে আপনার প্রকৃতপক্ষে আপনাকে এটা রিফর্ম করতে হবে। এই দেশ এইভাবে চলতে পারে না। আচ্ছা, আপনি তো প্রধানমন্ত্রীর কথা বলছেন এবং সরকারি জায়গা থেকে বলছেন, সরকারের কথা বলছেন, আমি একটু জানতে চাই যে সরকারের বাইরে থাকা বিএনপি দল হিসেবে তাদের কর্মকাণ্ড 1.5 মাসে কেমন দেখছেন? ওয়েল, এখানে যেটা হয়ে গেছে কি, যে সরকার এবং যেহেতু ডেমোক্রেসিতে সাধারণত আপনার রাজনৈতিক দল যখন সরকারে যায়, যেমন আমার মহাসচিব এখন পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আমার স্ট্যান্ডিং কমিটির মেনি মেম্বার্স অফ দ্য স্ট্যান্ডিং কমিটি, দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আদার অফিস বিয়ারার্স, মেনি অফ দেম পার্ট অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু সাধারণ নেতাকর্মীরা তো অনেকেই আছে, তো সরকারি পার্ট না। তো সুতরাং সরকার সরকারের মতো চলবে, দল দলের মতো চলবে, দলের প্রধান যেহেতু প্রধানমন্ত্রী, তার স্টাইল বলতে আমি বুঝাচ্ছি, তিনি কি চান, সরকার পরিচালনার মধ্য দিয়ে তিনি কি একটা বার্তা দেশবাসীকে পৌঁছে দিয়েছেন না? অ্যাকর্ডিংলি দলের নেতাদেরকে একটা বার্তা তিনি দিয়েছেন। আমি মনে করি যে এটা দলের নেতাকর্মীরা যদি উপলব্ধি করেন, আই থিঙ্ক উপলব্ধি নিশ্চয়ই করছেন, এবং অ্যাকর্ডিংলি যদি তারা তাকে সহযোগিতা করেন, তাহলে সরকার আরও সমৃদ্ধ হবে। দলের সুনাম তো সরকারের উপরে বর্তায়, দলের বদনামও সরকারের উপরে বর্তায়। সুতরাং দলের নেতাকর্মীরা যদি খুবই ইতিবাচক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন, তাহলে সেটা সরকারের জন্য অনেক বড় শক্তি হবে। আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাই, 5ই আগস্টের পরে আগের কথা যদি বলি, আগে অনেকেই বিএনপির এখন যত নেতাকর্মী দেখা যায়, আগে কিন্তু বিগত আন্দোলনগুলোর সময় অনেকেই আছেন যে সেই সময় তারা প্রকাশ্যে রাজনীতিতে আসেন নাই। 5ই আগস্টের পরে যেটা দেখা যাচ্ছে যে ইউ আর টকিং অ্যাবাউট হাইব্রিড, যে যার মতো করে হাইব্রিড, এটা আপনাদের রাজনৈতিক ভাষা আমি বলতে চাই না, তো অনেকে আসছেন এখন দলে ভিড় করছেন। নেতায় যেমন গতকালও একজন যুবদল নেতা বলেছেন যে এখন বিএনপি সমাবেশ করবে, সে সমাবেশ করার জায়গা ঢাকায় নাই। তার মানে এত নেতাকর্মীরা আসলো, আপনি যেটাকে হাইব্রিড বলছেন, এতে করে যারা পরীক্ষিত নেতাকর্মী, যারা ত্যাগী নেতাকর্মী, তারা কি হতাশ হচ্ছেন? কোনো ক্ষেত্রে হতাশ হচ্ছেন হয়তো, আমি জানি না এক্স্যাক্টলি।
একটা হচ্ছে হতাশ হতে কিছু নাই, তবে এটা ঠিক যে আপনি যে যাদের কথা বলেন, দ্য পিপল হু আর ফ্লকিং, যারা ভিড় করছেন, যাদেরকে গত 17 বছর দেখা যায়নি অথবা রাজনীতিকে বিযুক্ত ছিলেন, কোনো কালে কারোর সাথে একটা ফটো ছিল। হ্যাঁ, আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি, নামটা বলবো না। কোনো একটা সরকারি অনুষ্ঠানে একজন সচিব, তিনি আমাকে এসে তার মোবাইল থেকে আজ থেকে 40-45 বছর আগের একটি ছবি বের করলেন, যে আমি একটি কলেজের ছাত্রদলের প্রেসিডেন্ট হিসেবে বক্তৃতা করছিলাম, তিনি আমার পেছনে দাঁড়িয়েছিলেন, হয়তো কলেজ লেভেলে তিনি ছিলেন। তিনি বলতে চাইলেন যে আমাকেই উদ্ধার করাটা খুব ডিফিকাল্ট, বিকজ আমি তো 27 বছর বয়সে ছাত্রদলের প্রেসিডেন্ট হয়েছি। তখন ধরনের ছবিটির মানুষ 28 বছর বয়স হবে, বড় জোর 27-28, এর বেশি না। হয়তো আর্লি, মানে আমি যখন হলাম তার পরপরই প্রোগ্রাম, অথবা পরের বছর হলে 28 বছর বয়স আমার। তো এই যে শ্রেণীটি, দ্যাট জেন্টলম্যান, উনি সচিব হলেন, উনি কখনই আমাকে গত 40 বছরে হি নেভার সেড মি হ্যালো, কোনোদিন যোগাযোগও করে নাই, কোনোদিনই যোগাযোগ করে নাই, তার নামও আমার মনে ছিল না। কিন্তু 40-45 বছর পরে তিনি একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে যখন তার সাথে আমার দেখার পর তিনি সে ছবি বের করে বললেন যে ইনি হচ্ছেন সেই মানুষ, অর্থাৎ আমি আপনাদেরই লোক, আপনাদের লোক, মাইন্ডেড না, আমি তো আপনাদের লোক। এই 40 বছর লোকটি ঘুমিয়েছিল, কোনোদিন আমাকে একটা হ্যালো করে নাই। এবং এমনও দেখা যাচ্ছে অনেক ডিপ্লোম্যাটিক পার্টিতে, দূতাবাসগুলোতে অনেক মানে ইয়ে করতো, কি বলে, তাদের ন্যাশনাল ডে বা বিভিন্ন প্রোগ্রামে তারা ইনভাইট করতেন। আমার রাজনীতির পরিচয়ের বাইরে আমি দেশের প্রথম, মানে সবার প্রথম এবং একমাত্র একটা কূটনৈতিক পত্রিকার আমি এডিটর ছিলাম, দ্যাট ওয়াজ ভেরি প্রেস্টিজিয়াস ম্যাগাজিন। তো সেই কারণে আমি বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের বাইরেও আমি বিভিন্ন দূতাবাসের প্রোগ্রামে ইনভাইটেড হতাম। অনেক সচিবদেরকে দেখতাম, আমাকে দেখলে এড়িয়ে যেত, হ্যালো বলতো না, মনে করতো ওখানে আবার গোয়েন্দা সংস্থার লোকজন যদি আবার তাদের দেখে আমার সাথে হ্যান্ডশেক করছে, তো তাদের চাকরিতে সমস্যা হতে পারে। অ্যাট দ্যাট টাইম তারা আমাকে যেমন পরিহার করে চলতো, এড়িয়ে চলতো, আমি এনজয় করতাম বিষয়টা, যে দেখতাম যে বেচারারা চাকরি বাঁচাচ্ছে, কী করবো, কারণ একটা ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যে এটা তো আনএক্সপেক্টেড না। এখন আবার সেই লোকগুলো যখন এসে সম্পর্ক ঝালাই করে বলে, অবশ্য আমি তো ওই প্রকৃতির লোক না, আমার কাছে ঝালাই মালাই করে কোনো লাভ হবে না, কারণ আমি তৈলাক্ত হই না। আমি নিজেও কোনো আনডিউ বেনিফিটের জীবন, সারা জীবন ঘুরি নাই, চলি নাই, ছুটি নাই, আমার প্যাটার্নটাই আলাদা, আমি একটু একরোখা টাইপের লোক। ওইগুলোকে আমি খুব আমলে নিই না, আমল দেই না, বরং স্মৃতিচারণের জন্য মানে ভবিষ্যতে যদি বই ঠই লিখি, এগুলো চমৎকার একটা চ্যাপ্টার হতে পারে। এর ফলে যারা ত্যাগী নেতা আছে তারা কি হতাশ হচ্ছেন? এখনই হতাশ হওয়ার কি আছে? সরকারের মতো ত্যাগী নেতাদেরকে এটা দেখতে হবে তিনি তার দায়িত্বটা ঠিক মতো পালন করছেন কিনা। আর যারা আপনি যাদেরকে বলছেন, মানে যাদেরকে রাজনৈতিক ভাষা হাইব্রিড বলা হয়, রাজনৈতিক দলের দায়িত্ব হবে, যারা নেতৃত্বের কাঠামোতে যারা থাকবেন তাদের দায়িত্ব হবে নিঃসন্দেহে পার্টির কাঠামোতে ওই লোকগুলোকে হঠাৎ যারা এসে, ওই যে ইন্ডিয়ান একটা সিনেমা ছিল, আমি প্রায় বিভিন্ন টকশোতে সিনেমার নামটা বলি, সেটা হলো রাজু বান গায়ে জেন্টলম্যান। অল অন এ সাডেন একজন মানুষ জেন্টলম্যান 17 বছর খোঁজ নেয়, 24 বছর খোঁজ নেয়, 40 বছরে খোঁজ নাই, হঠাৎ করে এসা বিএনপি হয়ে গেলাম তো না। এবং তাদেরকে বিএনপি যারা নেতৃত্বে যারা আছেন, কমিটি করার সময় তাদেরকে মানে পদায়ন না করলেই হলো, তাদেরকে পদায়িত না করলেই হলো, তাদেরকে খুব পাত্তা না দিলেই তো হলো। এটা শুধু ওরা না, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আছে, তারা মানে উল্টো তাদেরই কমপ্লেন যে তাদের অমুকের খোঁজ নেয়। তখন আমি সেদিন আমার এক আত্মীয়কে বললাম যে আমি যে অনেক রাত পালিয়ে থাকতাম, পরিবার থেকে বিযুক্ত থাকতাম, আউট অফ ফ্যামিলি ছিলাম, জেলে ছিলাম, তুমি কি কখন আমার পরিবারকে একটা ফোন করে জিজ্ঞেস করেছো যে ভাই বা মানে সম্পর্কে যাই হই, কেউ মামা বা চাচা হোয়াট এভার,
উনি যে মানে এখন পালিয়ে থাকছে বা জেলে আছে, আপনাদের কোনো সমস্যা হচ্ছে? ইংরেজিতে বিদেশে একটা খুবই একটা চমৎকার একটা বাক্য আছে, ক্যান আই হেল্প ইউ? আপনি একটা ডেস্কে যাবেন, তারা আপনাকে সরকারি কর্মকর্তা কর্মচারী, আপনি তার দিকে তাকাচ্ছেন, মানে একটা ডেস্কে কিছু বলতে চান, ও আপনাকে জিজ্ঞেস করে ক্যান আই হেল্প ইউ? ক্যান আই হেল্প ইউ? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? অর্থাৎ আপনি কি চান? সাহায্য করা মানে টাকা দেওয়া না, সাহায্য করা মানে আপনাকে মানে কোনো উপকার করা। শুধু তাকে আপনি একজন নাগরিক, আপনি একটা ডেস্কে যাবেন, আপনি হয়তো যাবেন যে কথার কথা 403 নম্বর রুমটা কোন দিকে, আপনি জানতে চাচ্ছেন, হয়তো বলেন না, কিন্তু আপনার মুখের ভাষা দেখে বলবে ক্যান আই হেল্প ইউ? আপনি বলবেন যে আই এম লুকিং ফর 403 এই রুম, তখন উনি বলবেন ডানে যান বা বায়ে যান বা দোতলায় যান বা নিচতলায় যান, বলবে তো। দ্যাট ইজ দ্য স্পিরিট। এটা আমাদের প্রশাসনে নাই ক্যান আই হেল্প ইউ, এইটা আমাদের পরিবার মানে পরিবার আত্মীয় স্বজনদের মধ্যে ক্যান আই হেল্প ইউ অ্যাটিটিউডও নাই, দলের মধ্যেও খুব কম। তো এইটা একটা নতুন সংস্কৃতি তৈরি করা উচিত। আচ্ছা, তারেক রহমান যখন দেশে ফেরেন 17 বছর পর, তো সেই সময় কিন্তু আপনারাই বিভিন্ন সময় বক্তব্যে বলেছেন যে তারেক রহমানের জন্য এখন দেশে ফেরা ঝুঁকিপূর্ণ, মানে নানা রকম বক্তব্য দিয়েছেন। আমি বলেছি। আচ্ছা, তো আমরা দেখেছি যে যখন বিমানবন্দর থেকে বিমানবন্দরে নামেন, তারপরও বিশাল নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। সেই তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, এখন দেখা যাচ্ছে যে তার নিরাপত্তা বহর কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে নিরাপত্তা কমিয়ে দেওয়া মানে উনি নিজে চান না, মানে উনি নিজেকে আইসোলেট করতে চাননি। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে তার নিরাপত্তার ঝুঁকি আছে। আমি বলি যে সেটা হচ্ছে যে উনি নিশ্চিত একটা নিরাপত্তার সংকট তো ছিল, এতে তো কোনো সন্দেহ এখন কি নাই? এটা রাষ্ট্র ভালো বলতে পারবেন। আমি বিং এ সিভিলিয়ান, আই ক্যানট রিড। আপনার মতামতটা না, আমি তো এটা বলতে পারবো না তার নিরাপত্তা ঝুঁকি আছে কিনা, এটা আমি বলতে পারবো না। এটা উনি ভালো বুঝবেন, এবং স্টেট অ্যাপারেটাস যারা রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, মানে এই কাজগুলোতে যারা নিয়োজিত, তারা ভালো বলতে পারবেন, এবং অ্যাকর্ডিংলি দে উইল টেক দ্য মেজার, অ্যাকর্ডিংলি দে আর টেকিং দ্য মেজার, অফকোর্স। হ্যাঁ, এটা তো এটা কোনো পলিটিক্যাল রেটোরিক না, তো এটা রাজনীতির কথা বললে তো হবে না। আমি অ্যাজ এ পার্টি ম্যান, আমি ক্যান আই সে, আমি কি বলতে পারি ওনার নিরাপত্তা ঝুঁকি আছে? আমি বরং যারা নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদেরকে এটা বলবো, আমি বিশ্বাস করি তারা যথাযথই দায়িত্ব পালন করছেন। আমার ধারণা তারা যথাযথ দায়িত্ব পালন করছেন। আচ্ছা, এই যে গত নির্বাচনের পর থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম নিউজও আসছে বা শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজনের হাতে বিএনপি, যুবদল, ছাত্রদল এরকম অনেকের উপরে হামলা হচ্ছে। আওয়ামী লীগ নিউজ আমি কিছু দেখেছি। আচ্ছা, যেহেতু হচ্ছে এগুলো, এবং এই বিষয়ে আপনাদের দলীয় নেতৃবৃন্দের, কেন্দ্রীয় নেতৃবৃন্দের তেমন সোচ্চার বক্তব্য নাই এইসব বিষয় নিয়ে, তো এটাকে কিভাবে দেখছেন? না, একটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, এগুলো বিভিন্ন জায়গায় একেবারেই মানে বিভিন্ন যে বিচ্ছিন্ন ঘটনা, হয়তো ব্যক্তিগত বিরোধ নানা কারণ থাকে না, এটাকে আমি খুব পলিটিক্যালি বিষয়টা মানে ওইভাবে মানে এত সিরিয়াসলি হাইলাইট করার মতো কিছু না। এটা বিভিন্ন জায়গায় হয়েছে, এবং আমার মনে ল এনফোর্সিং এজেন্সি তারা সেটা ব্যবস্থা নিচ্ছেন। সব কিছুতেই খুব মানে ওভার অ্যাক্ট করা, সব কিছুতে খুব হাইপার হওয়া ঠিক না। আচ্ছা, আমরা আর আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তাদের সে সামর্থ্য তারা অলরেডি হারিয়ে ফেলেছে, ওটাকে নিয়ে আপনার এত বেশি মাথায় নেওয়া ঠিক না। আচ্ছা, একটা অডিও ক্লিপ সম্প্রতি আলোচনায় আসছে। শেখ হাসিনা যেখানে একটা অডিও রেকর্ডে বলছেন যে আওয়ামী লীগের সহযোগিতাতেই বিএনপি ক্ষমতায় আসছে, এটা তার একটা অডিও ক্লিপ এসেছে। এখন এই অডিও ক্লিপ তো তিনি তার জায়গা থেকে বলেছেন, আপনার কোনো ব্যাখ্যা আছে কিনা? এটা হচ্ছে ওনার একটা সন্তুষ্টির জায়গাটা কি, উনি তো অফিসিয়ালি উনি বলেছেন তার দলের লোকজনদেরকে নির্বাচন থেকে বিরত থাকতে বলছেন, নাকি ভোট কেন্দ্রে যেতে বারণ করেছেন তিনি, তাই না? তাহলে আমি যেটা বলতে চাই, ওনার কর্মীদের প্রতি, ওনার নেতাদের প্রতি ওনার কন্ট্রোল নাই, ওনার গ্রিপের মধ্যে ওনার মানে নেতাকর্মীরা এখন আর নাই। তাই হয়ে থাকে, আমি শুধু জানতে চাই উনি কি বলেছিলেন কিনা যে বিএনপিকে তোমরা ভোট দাও, উনি বলেছিলেন ওনার নেতাকর্মীদের ভোট দেন বলেছিলেন? উনি বলেন। আর যদি তার নেতাকর্মীরা ভোটই দিতে যাবে, তাহলে ভোটের পার্সেন্ট আরো একটু বাড়তে পারতো। আমার মনে হয় না যে ওনার স্টেটমেন্ট
কারেক্ট আমি মনে করি না। আচ্ছা, এবার আপনাদের প্রসঙ্গে একটু আসি। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপি নানা রকম কর্মকাণ্ডই আলোচিত, ভালো মন্দ সব মিলিয়েই আছে, এটা থাকবে। বিশেষ করে 5ই আগস্টের নির্বাচনের পর যদি বলি যে চাঁদাবাজির যে একটা প্রশ্ন বিএনপিকে নিয়ে করা হয় বা করে বিরোধীরা, যারা বিএনপি সমর্থক না, তো একটা প্রশ্ন কিন্তু তুলে থাকে এবং বিভিন্ন জায়গায় দখল এই সে নানা রকম কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে থাকে। আবার বিশেষ করে এই যে সিটি কর্পোরেশনগুলোতে যদি বলি যে কোনো প্রকার নির্বাচন ছাড়াই বসিয়ে দেওয়া হলো 2 জন প্রশাসককে, এরকম আরো বিভিন্ন জায়গায় হচ্ছে। মানে আমি শুধু আপনি যদি প্রশাসকদের বসিয়ে দেওয়ার যে প্রশ্নটা করলেন, সেখানে আমার একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি নির্বাচন না করছেন এই লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোকে তো চালাইতে হবে। আপনি সরকারি কর্মকর্তাদেরকে যদি এভাবে যদি বলি, ডিসি মানে ডেপুটি কমিশনার, তো ডেপুটি কমিশনাররা দায়িত্বের অতিরিক্ত হিসেবে পৌরসভার প্রশাসক, দায়িত্বের অতিরিক্ত হিসেবে তারা জেলা পরিষদের প্রশাসক। এত জায়গায় তাদের দায়িত্ব পালন করতে হলে ইনফ্যাক্ট তার নিজের যে জায়গাটা, তার বেসিক জায়গাটা, সেখানে তিনি নজর দিতে পারবেন। অথবা ওই জায়গাটার যদি নজর দেন তাহলে যেই জায়গার অতিরিক্ত দায়িত্ব যিনি যেখানে থাকবে সেই জায়গায় তারা দিতে পারবেন না। তো যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নমিনেশনটা দেওয়া, মানে নমিনেট করা, কাউকে বসিয়ে দেওয়াটা, এটা পরিচালনা করার স্বার্থে করা হয়েছে। এটা পরিচালনা করার স্বার্থে নাগরিকদের নাগরিক সুবিধার ব্যাপার থাকবে না। এগুলো তো এই প্রতিষ্ঠানগুলো রান করাইতে হবে। কিন্তু এছাড়া অনেকদিন ধরে তো আপনার প্রতিষ্ঠানগুলোতে আপনার আসলে নেই, মানে আপনার প্রধান ব্যক্তিগুলো নাই। তো এটা আমার মনে হয় ঠিক আছে। তবে যেটা এখন করা উচিত হবে সেটা হচ্ছে আমরা যত সম্ভব দ্রুত সম্ভব আমরা স্থানীয় সরকারি নির্বাচনের দিকে যাওয়াটা ঠিক হবে। তো এখানে একটা বড় সমস্যা যেটা হবে যে আমরা অপ্রত্যাশিতভাবে আমরা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, গ্লোবাল একটা ওয়ার সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। আমাদের গতকালকেই জ্বালানি প্রতিমন্ত্রী বললেন প্রতিদিন প্রায় 137 কোটি না 137 মিলিয়নের কথা বললেন, আমি ঠিক বুঝতে মানে অঙ্কটা বোধহয় 137 কোটি হবে প্রতিদিন যদি 137 কোটি যদি অতিরিক্ত যদি মানে জ্বালানিতে ভর্তুকি দিতে হয়, মানে 1 মাস আগে যা দিতেন তার তুলনায় কতদিন আপনি টানতে পারবেন? তো আমার তো সেই অনুযায়ী রেভিনিউ আমি মানে নাই, আমার এক্সপোর্টও তো কমে যাচ্ছে, বিকজ আমি এই যুদ্ধ পরিস্থিতির কারণে আমার এক্সপোর্টও হ্যাম্পার হচ্ছে। তারপরে আমার যে রেমিটেন্সের কথা বলি, আমার রেমিটেন্স বাধাগ্রস্ত হচ্ছে, ওখানেও তো লোকজন কাজকর্ম অনেকে করতে পারছেন না, ফেরত আনতে হবে, বা এগুলো একটা প্রতিবন্ধকতা হয়ে আছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে আপনার একটা মানে স্থানীয় সরকার নির্বাচন করা, সিটি কর্পোরেশন নির্বাচন করা, পৌরসভা নির্বাচন করা, উপজেলা নির্বাচন করা, ইউনিয়ন পরিষদ নির্বাচন করা, চ্যালেঞ্জিং না, হিউজ টাকা দরকার। এটা 2-4 হাজার কোটি টাকা না, বহু টাকা। একটা জাতীয় নির্বাচন করতে গেলে 8,000 কোটি টাকা লাগে। আচ্ছা, আমি যেমনটা বলছিলাম, তাহলে আপনার এই নির্বাচন করতে গেলে কত টাকা লাগবে, সেই টাকা কি আপনি এখন এফোর্ড করতে পারবেন? আপনি এফোর্ড যদি করতে না পারেন ততদিন পর্যন্ত আপনি এই প্রতিষ্ঠানগুলো কি এভাবে মানে ফেলে রাখতে পারবেন? পরিচালনার স্বার্থে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আচ্ছা, এছাড়া তার আগে যেগুলো বলছিলাম যে বিএনপি এবং যুবদল, ছাত্রদল, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগগুলো এবং পাশাপাশি তারেক রহমানের এতদিনের যে ত্যাগ এবং অর্জন, তারেক রহমানের যে সম্মানটা তৈরি হয়েছে, এটা কি বিএনপির এই কর্মকাণ্ডগুলো তারেক রহমানের এই অর্জনগুলোকে ম্লান করে দিচ্ছে কিনা? না, এটা এইভাবে আপনার এখনই বলার বোধহয় খুব টাইম না। আপনার গভর্নমেন্টের বয়স মাত্র 35 ডেজ বা মানে 40 ডেজ, মানে এখন পর্যন্ত গভর্নমেন্ট খুবই একেবারে মানে আতুর ঘরের গভর্নমেন্টই বলা যেতে পারে, তাই না? তো এই গভর্নমেন্টের এখনই ত্যাগ ম্লান হয়ে যাবে এটা মনে করবো কেন? তবে যে অভিযোগগুলো আসছে সেগুলো কিছু বাড়তি প্রোপাগান্ডা আছে, নিঃসন্দেহে বাড়তি প্রোপাগান্ডা আছে। আবার আমি এটাও বলতে চাই না, ব্লান্টলি এটাও বলতে চাই না কোথাও কিছু হচ্ছে না, ওই 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 ধরনের বলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমি নই। নিশ্চয়ই কোনো জায়গায় কেউ মানে আপনার মানে করছেন, কি বলে, এই ধরনের অ্যাডভান্টেজ নিচ্ছেন, মানে যেটাকে বলেন যে তার দায়িত্ব নয়, অথচ তিনি এই ধরনের উল্টাপাল্টা কাজ করছেন কেউ। তো সেটা প্রশাসনের উচিত হবে আপনার কোনো কিছুর দিকে না তাকিয়ে এটাকে ট্যাকল করা। ওই যে আপনি মেয়র ইলেকশনের কথা বললেন না, আমি যদি মেয়র ইলেকশন করি, মানে করার ব্যাপার আমার দৃঢ় প্রত্যয় আছে, নিঃসন্দেহে আমি মেয়র ইলেকশন
করতে চাই যদি আল্লাহর হুকুম থাকে। আবারও বলছি আল্লাহর, যেটা আমি বললাম যে আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, আল্লাহ যদি মনে করেন এটা আমার জন্য কল্যাণকর এবং দেশের জন্য কল্যাণকর, তাহলে আমি ইলেকশন করব ইনশাল্লাহ। এবং আমি ইলেকশন করলে এই সমস্ত চাঁদা বা দুর্বৃত্ত যারা থাকবেন, নো রুম ফর দেম, একদম না। কারণ আমি নিজে 1 পয়সা হারাম খাই না, স্ট্রেট কাট। আমি যেহেতু হারাম খাই না, কাউকে হারামি কর্মকাণ্ড করতেও দেব না। দ্যাটস দ্য ফাইনাল ইস্যু, সোজা কথা। নিজে হারাম খাই না, কাউকে হারাম খাইতে দেব না। আচ্ছা, আপনি এই যে অভিযোগগুলোর ব্যাপারে যেটা বললেন যে বাড়িয়ে বলছে, এটা আসলে বিরোধিতার জন্য বিরোধিতা করা হয় বাংলাদেশে। কিন্তু আমার প্রশ্নটা তাহলে একটু করি যে আপনারা এই যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেখানে জামাত এবং আপনারা প্লাস ছাত্ররা যারা এখন এনসিপি হয়েছে, তো এই যে আমি যদি বলি সাধারণ মানুষ, হ্যাঁ তারাও তো অবশ্যই ছিলেন। তো এনসিপি জামাত বিষয় নিয়ে যদি বলি, আপনাদের সাথে একসাথে তারা আন্দোলন করেছেন, এখন তারা বিরোধী দলে আছেন, আপনারা সরকারে আছেন। আগামী 5 বছর তাদের সাথে বোঝাপড়াটা আসলে কেমন হতে পারে মনে হয়? রাজনৈতিকভাবে বোঝাপড়া হবে। বোঝাপড়াটা রাজনৈতিকভাবে হবে। একটা পলিটিক্যাল পার্টি আর একটা পলিটিক্যাল পার্টিকে যেভাবে ডেমোক্রেটিক্যালি পলিটিক্যালি বিহেভ করে, সেভাবেই তো হওয়া উচিত হবে। যেটা যুক্তরাষ্ট্রে যেভাবে হয়, যেভাবে যুক্তরাজ্যে হয়, উন্নত গণতান্ত্রিক দেশে যেভাবে হয়, সেভাবে হবে। ইন্ডিয়ার মতো হবে না। অবশ্যই আমি বলতে চাই যে উন্নত গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো যেভাবে পরস্পরের সাথে যে বিহেভ করে, এটা শুধুমাত্র রুলিং পার্টির একার দায়িত্ব না। আমি তো রুলিং পার্টি একজন মেম্বার হিসেবে আমি এটা বলবো যে আমি এইভাবে বিহেভ করতে চাই যেভাবে ওয়েস্টার্ন কান্ট্রিতে অপোজিশনের সাথে তারা যেভাবে বিহেভ করে সেইভাবে। সিমিলারলি আমি এক্সপেক্ট করব যে আপনি গণতান্ত্রিক আচরণ আপনি আমার কাছ থেকে প্রত্যাশা করেন। একটা সভ্য গণতান্ত্রিক দেশে ওখানে সরকারের সাথে বিরোধী দল যেভাবে আচরণ করে আপনি সেভাবেই করবেন। আচ্ছা, আমি একটু আপনার দলীয় শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন করতে চাই, নির্দিষ্ট একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে শহীদ মিনার বা স্মৃতিসৌধ, এই জায়গাগুলোতে যখন ফুল দিতে যাওয়া হয়, এটা খুব আলোচিত একটা ইস্যু হয়ে গেছে এখন। সেখানে হুড়োহুড়ি যে বিষয়টা তৈরি হয়, বিশেষ করে আগে তো বিএনপির নেতারা, আমি বুঝতে পারছি খুব শৃঙ্খলা থাকে না, একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি। একটু স্পেসিফিক বলি যে একটা সময় তো তারা শুধু বিএনপি নেতা ছিলেন, এখন মন্ত্রী হয়ে গেছেন, তারপরেও তারাও সেই হুড়োহুড়ির মধ্যে পড়ে যাচ্ছেন। তো এতে করে আসলে বিএনপির শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠা উচিত, স্বাভাবিক কিনা? না, এটা আমি আপনি যদি ফুটেজ দেখেন, ছবি দেখেন, আমি যেই 16টি মাস আমি যখন পার্টির মুখপাত্রের দায়িত্বে ছিলাম, একটা কঠিন সময় তো আমি পার করেছি। তখন পার্টির মহাসচিবও জেলে, চেয়ারপারসন ছিলেন, আর মানে ডিফেক্টো কর্মকর্তা হিসেবে চেয়ারপারসনের নির্দেশে যা যা করা দরকার সেটা আমি সেভাবেই কাজ করতাম। আমি তো ওই সময়টিতে, আই মাস্ট সে, আমি এই সময়টিতে অ্যাবসলিউটলি, আপনি ফুটে দেখেন আমার ওই 16 মাস দায়িত্ব পালনকালীন সময়ে কোনো হুড়োহুড়ি লুটোপুটি ছিল না, তো বিশৃঙ্খল পরিস্থিতি ছিল না। এই যে এখন তো আসলে লোক বেড়ে গেছে, এটাও একটা কারণ হতে পারে। কোনো সমস্যা নেই, এটা নিঃসন্দেহে এটা ট্যাকেল করা সম্ভব, কোনো 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 কঠিন ব্যাপারই না। সেই পদক্ষেপ তো আসলে দেখা যায় কি? আমি তো দায়িত্বপ্রাপ্ত নই। আচ্ছা, আমি তো বলেছি যে আমি যখন দায়িত্বপ্রাপ্ত ছিলাম, যখন পার্টির মহাসচিবও জেলে ছিলেন, তাই না, তখন তো হুড়হুড়ি ছিল না। হুড়হুড়ি ছিল মানে তখন তো ওই ফুল দেওয়া তো তখনও হতো, তখনও তো মাজারে যেতাম, তখনও যে খুবই যে আপনার মানে কি মানে শেখ হাসিনা তো পরে থেকে লিমিট করে দিল, ঝামেলা পাকাইতো। তো আমি যে সময় দায়িত্ব পালন তখন তো খুব লিমিটেড ছিল না, তো যেত। তো বিষয়টা হচ্ছে আপনি শান্তি শৃঙ্খলার সাথে আপনি ফুল দেবেন। মাজারের ওখানে মিলাদের অনুষ্ঠান হয়, শান্তি শৃঙ্খলাভাবেই হবে। এখানে ধাক্কাধাক্কি আপনি এই পরিস্থিতি যে হচ্ছে না তা হয়, যার জন্য আমি নিজেও সত্যি কথা বলতে গিয়ে আমি এই জাতীয় অনুষ্ঠানে অ্যাভয়েড করে চলি। আমি আমার শরীরে কুলাবে না, আমার হার্টে রিং পরানো, এই চাপের চোটে দেখলে রিংটা বের হয়ে যাবে, এটা নিশ্চয়ই। কখনো যদি আপনি দলের নীতি নির্ধারণী ক্ষমতায় চলে যান, তখন এগুলো নিয়ে আপনি কন্ট্রোল করবেন, যেমনটি বলছিলেন। কিন্তু করা সম্ভব, আপনি যদি কখনো ইভেন ফ্রম টুমোরো করা সম্ভব। নিশ্চয়ই
আপনি যদি কখনো দেশের নীতি নির্ধারক হিসেবে জায়গা পান, সেক্ষেত্রে যদি শিক্ষা ব্যবস্থা নিয়ে বলি, শিক্ষা ব্যবস্থায় কোন আমূল পরিবর্তন আনতে চান আপনি? দেখেন, এটা মানে প্রথম হচ্ছে যে আপনার আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখন নানামুখী, মাদ্রাসামুখী, ইংরেজিমুখী, বাংলামুখী, আর ঢাকা সিটি কর্পোরেশন স্কুলগুলোর কথা তো বললাম, এটা কোনো মুখী না। অর্থাৎ এখানে সুইপারের ছেলে মেয়েরও স্কুলে যায় না পড়তে, মানে স্কুলগুলো পরিত্যক্ত। ঠিক আছে, আমি একটা শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তনের কথা চিন্তা করতাম, বা আমাদের মন্ত্রী যিনি আছেন তিনিও চিন্তা করেন। তো ঢাকা সিটিতে আমি ছোট এক্সপেরিমেন্টালি একটা চেষ্টা করব, ছোট একটা, ওই যে বললাম পরিত্যক্ত স্কুলগুলো আছে না, ওই পরিত্যক্ত স্কুলগুলোতে যদি আমি দায়িত্বপ্রাপ্ত হই, ওই পরিত্যক্ত স্কুলগুলোকে আমি ঢাকা সিটিতে একেবারে মানে উদাহরণ সৃষ্টিকারী হিসাবে স্মার্ট স্কুল করব। ওখানে এখন তো সুইপারের ছেলে মেয়েরাও যায় না পড়তে, জাস্ট অ্যাবান্ডন বলতে পারেন। বহুত বড় লোকের ছেলে মেয়েদের ওই স্কুলে ভর্তি করার জন্য ইনশাল্লাহ প্রতিযোগিতা হবে। অনলি ইউ নিড টু হ্যাভ ভিশন। আপনার দরকার থাকা স্বপ্ন, আর সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য থাকতে হবে আপনার একাগ্রতা, আর কাজটাকে ইবাদত মনে করতে হবে। মার্কেট বানাবার ধান্দা করলে হবে না যে মার্কেট বানাবো, খালি মার্কেট বানাবার দোকান বেচবো। বাংলাদেশে সবচেয়ে ভেরি ইন্টারেস্টিং জানেন, আপনি বহু শিল্পপতির নাম জানেন, মানে শিল্পপতি একটা শব্দ আছে, দোকানপতি বলে কোনো শব্দ নাম শুনছেন নাকি? শোনেন নাই। ভেরি ইন্টারেস্টিং, এই ঢাকা শহরে দেয়ার আর পিপল, কিছু লোকজন আছে তারা দোকানপতিও, কিছু কিছু ব্যক্তি আছে যাদের নামে অসংখ্য দোকান আছে, বেসিক্যালি তারা দোকানদারি করে না, এটা হলো দোকানপতি। তো এইসব দোকানপতি ঠতির সিস্টেমটা ভেঙে দেবো ইনশাল্লাহ। মার্কেটে মাছই পড়ে এখন, মানে কাস্টমার যায় না, আপনি এক গাদা মার্কেট। আর সিটি কর্পোরেশন পৃথিবীর বড় বড় দেশগুলোতে সিটি কর্পোরেশন লোকটা মার্কেট বানায় নাকি? এখন সিটি কর্পোরেশনের অধীনে অনেক নানা রকম প্রতিষ্ঠান আছে। হোয়াই? আপনি ওইখানে কাজের সময়, আপনি স্কুলে সময় দেন, আপনি হাসপাতালে সময় দেন, নগর ব্যবস্থাপনায় সময় দেন, ট্রাফিক সিস্টেমে সময় দেন, আপনি নাগরিকদের স্বাচ্ছন্দ্য আনার জন্য ফুটপাথটাকে মানে ইয়ে করেন, মানে নাগরিক বান্ধব করেন, রাস্তাকে আপনি নাগরিক বান্ধব করেন। রাস্তা তো 1/3 অলরেডি আপনি দখল, ফুটপাথ অর্ধেক দখল, আর রাস্তা এখন দখল। দেখবেন রাস্তার মধ্যে তরমুজ নামায় রাখছে, ভাঙ্গি নামায় রাখছে, মানে কেউ নাই এই দেশে। আপনার এখানে ব্যাটারি চালিত রিক্সা চলছে, এইগুলো চার্জ রাস্তা থেকে নাই, মানে গার্ডিয়ান নাই। দেখবেন মানে আপনার সরকারি যে মানে বিদ্যুৎ লাইন, ওখান থেকে তার ঝুলিয়ে উনি বিদ্যুৎ ব্যবহার করছেন। আমি একজনকে, যে আমার তো যেহেতু সাংবাদিকতা আমি নিজেই করি, তা আমি জিজ্ঞেস করলাম একজনকে, ওই বিদ্যুৎ কে দেয়? তো বলে দেয়। কে দেয়? বলে একজন দেয়। তো এই যে মনে করেন একটা ফুটপাথ, জাস্ট ইমাজিন করেন একটা ফুটপাথ, মনে করেন ধরেন 500 ফিটের একটা ফুটপাথ ধরে নেন আপনি। এই ফুটপাথের মধ্যে অসংখ্য দোকান দেখবেন, এবং সব ওই তার দিয়ে ঝুলানো আপনার সব বিদ্যুৎ। কেউ জিজ্ঞেস করছে যে এই তারটা কোথা থেকে, তারটা এইভাবে ঝুলছে কেন? এখন যদি বিদ্যুৎ, আমি বললাম আচ্ছা তা হয় আপনি দোকানদারি করতে দেবেন বৈধভাবে, বিদ্যুৎ ব্যবহার করতে দেবেন বৈধভাবে, রাষ্ট্র তো কোনো রেভিনিউ পায় না। এগুলো আপনি যখন মেয়র হিসেবে আসবেন, এগুলো বিশাল একটা পরিবর্তন আনতে চান আপনি ইনশাল্লাহ। আমাদের দেশের বর্তমান প্রজন্ম জেনজিরা, তাদের কথাই বলি, এরা যদি একজন নগর বান্ধব মেয়র যদি তারা না পান, আধুনিক মন মনস্ক সম্পন্ন মেয়র যদি না পান, মার্কেট বানানো মেয়র যদি তারা পায়, এই ঢাকা শহর আমার ধারণা আগামী 15-20 বছরের মধ্যে সিম্পলি দিস সিটি উইল বি অ্যাবান্ডেন্ট। এটাকে পরিত্যক্ত করা ছাড়া উপায় থাকবে না। আপনার তো এক গাদা টাকা নেই যে আপনি আপনার রাজধানীকে ট্রান্সফার করে, সেটা সম্ভব না। সেটা আপনি ওই মায়ানমারের মতো নেপিডোতে তো আপনি মানে আপনার রেঙ্গুন থেকে তো আপনি নেপিডোতে আপনার রাজধানী ট্রান্সফার করতে পারেন, যা আছে এখানে সংস্কার করতে হবে, আপনার জায়গাও নাই। তো সুতরাং আপনি এটাকে এইভাবে মানে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন কেন? আমি তো মনে করি সিম্পলি ঢাকা শহরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ওই বুড়িগঙ্গাকে যেমন আমরা মেরে ফেলছি, বুড়িগঙ্গা আমরা তিলে তিলে মেরে ফেলছি না বুড়িগঙ্গা নদীটাকে, নাকি আমরা ঢাকা সিটিটাকেও মেরে ফেলতেছি। আচ্ছা, এই যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, এটা নিয়ে বিএনপির অবস্থান কি? যদি স্পষ্ট করে বলি যে প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের সাথে আসলে সম্পর্কের ভারসাম্য কেমন হওয়া উচিত আপনার কাছে মনে হয়? আমি যেটা মনে করি, সত্যি কথা বলতে কি, যেটা তো অনেক বড় আলোচনা। একটা হচ্ছে যে আমাদের একটা রাষ্ট্রীয় নীতি আছে, সেটা হচ্ছে যে আমরা কারোর সাথে শত্রুতার মধ্যে যাব না,
কারো মানে সবার সাথে বন্ধুত্ব করব। আপনি শ্রীলঙ্কার কথাই চিন্তা করেন, শ্রীলঙ্কা কি করেছে? শ্রীলঙ্কান যে গভর্নমেন্টটা ওখানে তো একটা মুভমেন্ট হয়েছিল, সেখানে তো একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন তো একটা জনগণের সরকার সেখানে প্রতিষ্ঠিত। শ্রীলঙ্কান গভর্নমেন্ট কি ডিসিশন নিয়েছে? আমেরিকান বিমান নামতে দেয়নি, যুদ্ধ বিমান নামতে দেয় নেই, বলছে যেন আমি সব যুদ্ধমুদ্ধের মধ্যে নাই। ক্লিয়ার। আমার মনে হয় টাইমটা চলে আসছে অনেক আগে। এটা আপনি শুনছেন কিনা জানেন, একসময় একটা জোট নিরপেক্ষ আন্দোলন ছিল, ন্যাম বলতো, নন অ্যালাইন্ড মুভমেন্ট। আমাদের দেশের জনগণ নন অ্যালাইন্ড মুভমেন্টের নাম ভুলে গেছে, কিন্তু ন্যাম ভবনের নাম মনে আছে, ওই যে ন্যাম ভবন, ঠিক আছে? তো আমার বোধ হয় আমাদের সেই নন অ্যালাইন্ড মুভমেন্টের দিকে যেতে হবে। পৃথিবীটা এখন এককেন্দ্রিক হয়ে যাচ্ছে, গেছে অলরেডি। এইটাকে ভারসাম্য আনার জন্য যারা আমরা যুদ্ধ বিগ্রহ চাই না, যারা আমরা শান্তিতে থাকতে চাই, তাই না, আমাদের আবার সেই ওই জোট নিরপেক্ষ একটা মানে জোট করা উচিত, মানে ওটাকে চাঙ্গা করা উচিত, ওখান আবার ওটাকে ওইটার শক্তি বাড়ানো উচিত। একটা সম্ভাবনাময় রাজনীতির কথা বলছেন, আমি একেবারে শেষ প্রশ্ন করতে চাই। সম্ভাবনা নিয়ে যেহেতু বললেন, তরুণরা যারা নতুন করে রাজনীতিতে আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? স্পষ্ট করে যদি আমি জানতে চাই যে স্রেফ কি পদ পদবীর জন্য দৌড়াবে নাকি আদর্শের জন্য? প্রথম তরুণদের জন্য যেটা, দেশটা মাথায় নিতে হবে। দেশ, যে আমার দেশ এইটা। তারেক রহমান একটা চমৎকার স্লোগান দিয়েছেন না আমাদের সামনে, সবার আগে বাংলাদেশ। ওটাকে মাথায় রাখতে হবে যে সবার আগে বাংলাদেশ, এই দেশটা আমার। মাথায় যদি দেশটা থাকে আর দেশের মানুষ থাকে, যে আমার দেশের মানুষ, আমি দায়িত্বে আছি, কর্তব্যে আছি, আমার দেশের মানুষের, দেশটা সর্বনাশ করব, আমার দেশের মানুষের বিরুদ্ধে যাব। আর সবচেয়ে বড় কথা, আবারও বলি, যেটা দিয়ে শুরু করলাম, আল্লাহকে ভয় পাইতে হবে। কি মনে করতে হবে যে আমি আমার দেশের এবং দেশের মানুষের বিরুদ্ধে গেলে ফাইনালি যত বড় ক্ষমতাবানই হই না কেন, আমাকে তো আল্লাহর কাছে ফেরত যেতে হবে। নাহলে ওই সেই সিরিয়ান শিশুটার মতো, সিরিয়ান শিশুটার খেলা আছে, আয়মান বলছো না, আমি আল্লাহকে বলে দেবো। এদেশের মানুষ তাদের সাথে আপনি যদি প্রপার আচরণটা না করেন, অর্থাৎ তার অধিকার নিয়ে ছিনিমিনি যদি খেলেন, তাহলে এই মানুষগুলো সবাই আল্লাহর কাছে বলে দেবে। এবং আল্লাহর কাছে যদি বলে দেয়, জাহান্নামে জায়গা যাওয়া ছাড়া, হাসিনা তো দুনিয়ায় ইন্ডিয়া দেখছে, বিএনপির জন্য তো ইন্ডিয়াও নাই। সুতরাং মানুষের পক্ষে থাকতে হবে, আল্লাহকে ভয় পেতে হবে, না হলে মানুষগুলো আল্লাহকে বলে দেবে সব। এবং আল্লাহকে বলে দিলে আল্লাহ ছাড়বে না। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন। আজ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে এশিয়া পোস্টের নতুন আলাপনে, থাকবেন নতুন কোনো অতিথি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।